হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাকে আমাদের কাজ ক্ষমতা শক্তির ৩ নাম্বার ক্লাসে সকলকে ওয়েলকাম করতেছি। আমার সাথে অলরেডি অনেকে কানেক্ট হয়ে গেছে। বাহ! আমরা লাইভে আসতে না আসতেই কত মানুষ চলে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ। সো আমার সাথে কমেন্টে কানেক্ট হইছে অনেকে। শান্ত, সানজিদা, ইসমাত, রিপা, মিজান, মিথুন, কদর, তানিশা, নুসরাত, রাদিয়া, জুবাইদা, সাজিদুল, মেহজাবিন, সাদিদা, অনেক নাম। পড়ে শেষ করতে পারতেছি না। সকলকে ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমরা সম্ভবত আ এখন আ কলেজ শুরু করার পর কয় মাস? মেবি ৬ থেকে ৭ মাস বা ৮ মাস হয়ে গেছে। অনেক দীর্ঘ একটা পথ আমরা পাড়ি দিয়ে দিছি। হয়তো আর কয়েক মাস পর আপনারা ফার্স্ট ইয়ার ফাইনাল কোনো জায়গায় যেমন অটোমেট সেন্টআপ বলে সম্ভবত, সেই পরীক্ষা দিয়ে দিবেন। সো আ এই তো কিছুদিন আগেই না মনে হইল যে আপনারা ম্যাট্রিক পরীক্ষা দিছেন। তো তারপর একটা রেজাল্ট আসলো। আপনারা সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন। হ্যাঁ? শিখো ১ম আলো মিলে সংবর্ধনা দিল। তারপর দেখতে কলেজে ক্লাস শুরু হইলো, কোচিং শুরু হইলো। এখন দেখেন এই কয়দিন পর হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল। সময়টা এরকম খুব দ্রুত চলে যাবে। এই যে আপনাদের এক ব্যাচ সিনিয়র যারা ২৫ ব্যাচ, তারা বলে, "ভাই সেদিন কলেজে উঠলাম। আ এখন দেখি আমাদের সিনিয়র ব্যাচ যারা তারা অ্যাডমিশন পরীক্ষা অলরেডি দিয়ে দিছে। তাদের রেজাল্ট-টেজাল্ট হয়ে যাচ্ছে। মেডিকেলে হয়ে গেছে, বুয়েটের প্রিলি হয়ে গেল। কয়দিন পর কয়েক মাস ৯-১০ মাস পর আমরা হচ্ছে অ্যাডমিশন দিব, মেডিকেল দিব, ঢাকা ভার্সিটির পরীক্ষা দিব, বুয়েট দিব। সময় কিভাবে দ্রুত চলে যাচ্ছে। আপনাদেরও কিন্তু ভাইয়া এরকমই অনেক দ্রুত টাইম চলে যাবে। ১ম দিকে পড়া বুঝে উঠতে অনেক সময় লাগে। ইন্টার আসলে পড়বো কিভাবে, কেমনে কি করব? আস্তে যখন মোটামুটি বুঝে আসছে, এই যে এই সময়টা এখন আপনি মোটামুটি সিস্টেম ধরে ফেলছেন। আপনাকে কি করতে হবে না করতে হবে। এখন আপনাকে অনেক সিরিয়াস হইতে হবে। এখন আপনার সিস্টেম বোঝা হয়ে গেছে। এখন আপনার ইনপুট দেওয়ার পালা। এবং এই সময় থেকে যদি ইনপুট না দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নটা আরেকজন ছিনায় নিয়ে যাবে। তো আপনার স্বপ্নটা যেন অন্য কেউ ছিনায় নিয়ে না যেতে পারে, তাই এখন থেকে আপনাকে শুধু পড়লে হবে না। আপনাকে অন্যরকমভাবে পড়তে হবে। যেন আর ১০ জনের মধ্যে কম্পেয়ার করলে আপনাকে আলাদাভাবে বুঝা যায় যে ওর পড়ার লেভেলটা অন্য লেভেলের। ঠিক আছে? আ নুজহাত ভাইয়া কমেন্ট করছে ৩ কোয়ার্টারে কেউ নাকি ওর নাম পড়ে নাই। এই যে শুভ ভাইয়া পড়ে দিল। সব ভাইয়াই পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা কাজ ক্ষমতা শক্তির ৩ নাম্বার লেকচারে আছি। আ আমার সাথে সবার পরিচয় হয়ে গেছে। নতুন করে আর এটা বলার কিছু নাই। আমরা পরের অংশে যাই। আজকের ক্লাসে আমরা কি পড়ব? নাইম একটা কমেন্ট করছেন, অনেক বড় একটা অঙ্ক। আমি হয়তো পুরাটা লাইভ ক্লাসে পড়তে পারব না। এই ধরনের যেকোনো অঙ্ক যেটা আপনারা হচ্ছে হয়তো বইতে ফেস করছেন, এইটার জন্য আমাদের ডেডিকেটেড গ্রুপ আছে HSC 26Q3 সেখানে সাবমিট করবেন। যদি কেউ রিপ্লাই না করে আমাদের রিপ্লাই করার টিম আছে আলাদা। সেই ক্ষেত্রে ভাইয়াকে মেনশন করবেন, ভাইয়াকে ট্যাগ করে দিবেন। তাতেও তাহলে আমি ইনশাআল্লাহ স্টেপ নিব। আর যদি তাতেও কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের তো শুক্রবারগুলোতে লাইভ ডাউট সলভিং ক্লাস থাকে, আলাদা মেন্টর রাখা আছে। সেখান থেকে আপনি এটা দেখতে পারবেন। ওকে? আচ্ছা। তাহলে আমরা এই চ্যাপ্টার পড়ার জন্য আগের চ্যাপ্টার গুলো পড়া থাকা লাগবে? পড়া থাকাটা বেটার। কারণ বইতে সিস্টেমটা ডেভেলপই করা হইছে এরকম যে চ্যাপ্টার 2 ভেক্টর পড়ার পর এটার কনসেপ্ট দিয়ে চ্যাপ্টার 3 গতিবিদ্যা পড়বেন। তারপর ওই ২ টা চ্যাপ্টারের কনসেপ্ট মিলায় নিউটনিয়ান মেকানিক্স পড়বেন। ৩ টা চ্যাপ্টার ভেক্টর, গতিবিদ্যা, নিউটন মেকানিক্স যখন শেষ হয়ে যাবে, তার উপর কনসেপ্ট ডেভেলপ করার জন্য চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তি। বইটা এভাবে ডিজাইন করা হইছে। তো কেউ যদি এই সিস্টেমে পড়ায় তাহলে তার মাথায় জিনিসটা ভালো গাঁথবে। তবে আমরা যখন অনলাইনের প্ল্যাটফর্মে দাঁড়াই, স্পেশালি শিকড় এখান থেকে আমি, আপনাদের জিমি ভাইয়া, আপনাদের মাহিন ভাইয়া, আমরা যখন দাঁড়াই হচ্ছে আপনাদের সামনে ডেলিভার করতেছি, আমরা চেষ্টা করি যে আপনাদেরকে এমনভাবে পড়াইতে আগের কোন চ্যাপ্টার পড়া না থাকলেও যেন আপনি পড়তে পারেন। বাট আমরাই আপনাকে সাজেস্ট করব যে আগের চ্যাপ্টার গুলো পড়া থাকা বেটার। তাহলে আপনার জন্য বুঝাটা আরো পারফেকশন এ যায়। ওকে? আচ্ছা। এবার আসেন আমরা বাকি অংশগুলোতে যাব। যাওয়ার আগে আমরা একটু দেখব যে এই পর্যন্ত আমরা কি পড়ছিলাম লাস্ট ২ টা ক্লাসে। সো আমরা ১ম এ পড়ছিলাম W F S হয় কখনো, কখনো হয় হচ্ছে F S cos থিটা, কখনো হয় ২ টার ডট গুণফল, আবার কখনো হয় কৃত কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ F ds।
তো একেক সময় কৃতকাজের সূত্র একেক রকম হয়। কোনটা কখন হবে সেটা বুঝাটাই হচ্ছে এই চ্যাপ্টারের পারপাস। অর্থাৎ এই চ্যাপ্টারে কি ক্যালকুলাস লাগবে? অবশ্যই লাগবে। বাট খুব অ্যাডভান্স ক্যালকুলাস লাগবে না। আমাকে কোয়েশ্চেন করছে সানজিন, আরা যেই নরমাল ক্যালকুলাস গুলা ভাইয়া ভেক্টর চ্যাপ্টারে দেখাইছিলাম ওইটা পারা লাগবে। ওইটা না পারা থাকলে ডিফিকাল্ট। বাট ওইটা পারা থাকলে এটা খুবই ইজি। সূত্রগুলো জানা থাকলেই এনাফ। এখন আসেন আমাদের এই মানে কাজ সংক্রান্ত এই ৪ টা সূত্র আছে। মেইন সূত্র ৪ টা। তো এই চ্যাপ্টারের বেসিক জিনিস কি? এই চ্যাপ্টারে কিন্তু হাজার, হাজার সূত্র না। এই অল্প কয়টা সূত্রই। এই অল্প কয়টা সূত্র বাট এগুলো দিয়েই হচ্ছে চ্যাপ্টারে সব অঙ্ক করতে হয়। আপনাকে এই চ্যাপ্টারটার বেসিক পারপাস হচ্ছে বিভিন্ন সিনারিওতে কাজ বের করার জন্য কখন এই সূত্রটাকে কিভাবে ইউজ করতে পারতে হয় সেটা শিখানো। তাহলে আরেকবার বলি, বিভিন্ন সিনারিওতে আপনাকে ফিজিক্সে কাজ বের করতে হবে। তো কোন সিনারিওতে আপনি কোন সূত্রটা কিভাবে ইউজ করে সেই কাজটা বের করে নিয়ে আসতে পারবেন, সেটা শিখাই হচ্ছে এই চ্যাপ্টারের পারপাস। এই চ্যাপ্টারের নির্দিষ্ট টপিক নাই। নিউটন মেকানিক্সে যেমন ছিল না? জড়তার ভ্রামক, তারপর ছিল টর্ক, তারপর ছিল ফ্রিকশন, তারপর ছিল ব্যাংকিং। এখানে এরকম নির্দিষ্ট টপিক নাই। এখানে একেকটা অঙ্কই একেকটা সিনারিও। আমরা লাস্ট দিন পর্যন্ত ১৭ টা প্রবলেম করছি। P17 পর্যন্ত গেছি। আজকে আমরা এরকম হচ্ছে আরো কিছু প্রবলেম করব। করার পর দিন শেষে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই প্রবলেম গুলো করার মাধ্যমে কোন সিনারিওতে কিভাবে এই সূত্রটা এপ্লাই করে কাজ বের করতে হয়। কাজ আমার কতটুক লাগবে? ভাইয়া ফিজিক্সে কি চ্যাপ্টার 5 এর পর আর কখনো কাজ বের করতে হয় না? টোটালি রং। চ্যাপ্টার 6 যাবেন আপনি, গ্র্যাভিটি, সম্ভবত মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা ভাইয়াই পড়াবো যদি আল্লাহ সুস্থ রাখেন। তখনও আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কাজ বের করতেছি। চ্যাপ্টার 7 এ যাবেন পদার্থের গাঠনিক ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, ওইটা সম্ভবত আপনাদেরকে মাহিন ভাইয়া পড়াবে। তো দেখবেন ওইখানেও একই কাজ বের করতে হচ্ছে। চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতিতে যাবেন, ওইখানেও কাজ বের করা লাগবে। আপনি চ্যাপ্টার 9 তরঙ্গতে যাবেন, ওইখানেও কাজ বের করা লাগবে। চ্যাপ্টার 10 তো অলরেডি পড়ে আসার কথা, আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসেও কিছু, কিছু জায়গায় কাজ বের করতে হয়। তারপর চ্যাপ্টার 1 সেকেন্ড পেপার থার্মোডাইনামিক্স সেখানেও কাজ আছে। স্থির তড়িৎ চ্যাপ্টার 2 অনেক জায়গায় কাজ বের করতে হয়। চলতড়িতে কাজের সূত্র দিয়েই ওই যে আপনার শিখানো h স্কয়ার h ইকুয়ালস টু I স্কয়ার RT আমরা ফিউচারে শিখবো ইনশাআল্লাহ। সম্ভবত চলতড়িৎ আপনাদেরকে জিমি ভাইয়া পড়াবেন। সো ওইখানেও দেখবেন আপনারা এই কাজ ইউজ হচ্ছে। দ্যাট মিনস আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ফিজিক্সের যত দূরই যান না কেন একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সেকেন্ড পেপারে বিভিন্ন জায়গায় কাজ আপনাকে বের করতে হবে। সো সবকিছুর ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় কাজ বের করার জন্য কি, কি করা লাগে ওই ফাউন্ডেশনটাই হচ্ছে এই চ্যাপ্টারে ভাইয়া শিখাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আহ মাজিদ বলছে ইসি শক্তি, গতিশক্তি, শক্তির কনসেপ্ট ম্যাথ গুলো ঠিক ধরতে পারছি না। কোনো সমস্যা নেই। ভাইয়া তো এখনো ম্যাথ সব করাই নেই। জাস্ট থিওরির কয়েকটা জিনিস পড়াইছি। পুরো চ্যাপ্টারটা করেন ভাইয়ার সাথে তারপর দেখবেন সব পারবেন। ঠিক আছে? আর একই কমেন্ট বারবার করবেন না। এটা আমাদের ক্লাস নিতে খুব ডিস্টার্ব করে। মাজিদুল সহ যারা এরকম করতেছেন, এক কমেন্ট ৫-৬ লাইনের মানে কয়েকশো বার মনে হয় করে ফেলছেন। তাহলে আপনার কারণে অন্য যারা কমেন্ট করতেছে তাদের কমেন্ট কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছি না। এটা খুবই ডিস্ট্রাক্ট করে। ভাইয়া চ্যাপ্টার 6 কবে পড়াবেন? এই চ্যাপ্টারটা শেষ হলে ইনশাআল্লাহ পড়াবো। ওকে, এবার আমরা পড়ার দিকে চলে আসি। আমরা এই জিনিসটা শিখছিলাম। লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম যে W mgh হইতে পারে। কখন? যদি h হাইটে ওজন বলের বিরুদ্ধে h হাইটে উঠলে। তারপর আমরা শিখছিলাম যে স্প্রিং এর জন্য F ইকুয়ালস টু মাইনাস kx যদি F স্প্রিং হয় আমরা এরকম পড়ছিলাম মনে আছে? একটা স্প্রিং যখন থাকতো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক থাকতো কে, স্প্রিং কে যদি টানি তাহলে Fx পরিমাণ বল তৈরি হইতো। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি সেটা আমরা পড়ছিলাম কি হাফ kx স্কয়ার। লাস্ট ক্লাসে এই জিনিসটা পড়ে আসছিলাম। তারপর আমরা বিভব শক্তি পড়ছিলাম। বিভব শক্তি বিভব শক্তি ইউ এটা এইটুকু ছিল হচ্ছে স্প্রিং এর জন্য স্প্রিং কেস। তারপর আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে কাজ করছি। মহাকর্ষীয় ক্ষেত্রে বিভব শক্তি আমরা পড়ছিলাম এইচ হাইটে উঠলে mgh। গতি শক্তি আমরা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা পড়ে আসছিলাম হাফ mv স্কয়ার। তো গতি শক্তি কি সেগুলো আমরা দেখছিলাম। আর কি কি আমরা দেখছিলাম? আমরা দেখছিলাম হাতুড়ি এবং পেরেকের অঙ্ক।
আমরা হাতুড়ি পেরেকের ম্যাথ দেখছি। হাতুড়ি প্লাস পেরেক এই রিলেটেড প্রবলেম আমরা কাজ করে আসছি। ঠিক আছে? তারপর আর কি করছি? আমরা কৃতকাজের সূত্র দেখছি, তারপর আমরা গ্রাফ দেখছি। এফ ভার্সেস এস এর গ্রাফ। এই জিনিসপাতিগুলো আমরা সোফার কভার করে আসছি লাস্ট 2টা ক্লাসে। ঠিক আছে? প্র্যাকটিস করার টাইম পাচ্ছি না, কি করব? ডক্টর আকাশ বলছে। আচ্ছা, প্র্যাকটিস করার টাইম আপনি না শুধু ম্যাক্সিমাম মানুষেরই একই প্রবলেম যে ভাইয়া প্র্যাকটিস করার টাইম পাই না। তো হচ্ছে ব্যাপারটা এরকমই যে আমাদের ইন্টার লাইফে প্রচুর পরিমাণে পড়ার লোড থাকবে। পড়ার লোড যতটা না তার থেকে বেশি হচ্ছে আদার অনেকগুলো ফাংশন আছে আমাদের। কলেজের ফাংশন, ল্যাবের ফাংশন, কোচিং এর ফাংশন, তারপর নিজের পার্সোনাল কিছু কাজ থাকে। এই সবকিছু মিলায়ে আমরা আসলে টাইম বের করা প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারটাকে আমি এভাবে বলে থাকি যে কে কিভাবে প্রায়োরিটি সেট করতেছে। থাকে না? যে ভাই আমার হাতে আজকে ১০ টা কাজ আছে। কিন্তু এই কাজটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। যে বাকি ৯ টা কাজ হইলে হোক না হোক এটা আমার আগে হইতেই হবে। সো আপনি যদি এরকম করেন যে ১ নাম্বারে আপনি প্রায়োরিটি দিছেন ক্লাস করা এবং ২ নাম্বার প্রায়োরিটি দিছেন ক্লাস করার পর আপনার প্র্যাকটিস গুলো করতে হবে। তাইলে দেখবেন আপনার কাছ থেকে কখনো পড়া প্র্যাকটিস করার টাইম পাচ্ছেন এই ব্যাপারগুলো হবে না। সমস্যা হয় এই জায়গায় আমরা বিভিন্ন ফাংশন অ্যাটেন্ড করার প্রতি অনেক বেশি সিনসিয়ার, অনেক বেশি গুরুত্ব দিয়ে দিই। ভাই আমাকে কলেজ করতেই হবে। ভাই আমাকে হচ্ছে যে ল্যাব করতেই হবে। আমি যখন কলেজে ছিলাম, যদিও বলা উচিত হচ্ছে কিনা আমি জানি না। বাট বাস্তব আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স বলি। আমি কলেজের স্টুডেন্ট হিসেবে খুব ফাঁকিবাজ ছিলাম। আমি কলেজে খুব একটা যাইতাম না। এমনকি এরকম হইছে যে কলেজে যখন টেস্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড সরি টেস্ট পরীক্ষার পর বা হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দিবে। টেস্ট পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা দিবে সেই অ্যাডমিট কার্ড যেদিন দিছিল ঐদিনও আমি অ্যাবসেন্ট ছিলাম। এমনকি ফার্স্ট ইয়ার ফাইনালে যখন হচ্ছে সবার গার্ডিয়ানকে ডেকে হচ্ছে যে স্যার ম্যাডামরা কমপ্লেইন করছিল যে আপনার স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কম, আপনার স্টুডেন্ট ক্লাস করে না এই সেই। তো ওই গার্ডিয়ান যেদিন কল করছিল, মজার বিষয় ওইদিন আবার রেজাল্টও দিছিল। কলেজে যারা ভালো করছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে প্রাইজ দেওয়ার কথা। সো গার্ডিয়ান যেদিন কল করছিল, আমার গার্ডিয়ানকেও কল করছিল। বাট ঐদিনও আমি অ্যাবসেন্ট ছিলাম। আমি এতটা ফাঁকিবাজ ছিলাম। কিন্তু দিন শেষে আমি কিন্তু আমার পড়াশোনা খুব স্ট্রিক্টলি করছি। আমার মেইন জিনিস ছিল আমাকে আগে পড়াটা শেষ করতে হবে। কলেজের পরীক্ষায় ভিতরে ভালো করছি, খারাপ করছি এটা কেউ দেখবে না। কিন্তু বোর্ড পরীক্ষায় যদি ভালো মার্কস থাকে আমি বুয়েটে পরীক্ষা দিতে পারব। আর বুয়েটে যখন আমি চান্স পাবো, বোর্ডে যখন আমার ভালো রেজাল্ট থাকবে, কেউ আমাকে জিজ্ঞেস করবে না, "ভাই কলেজের টিউটোরিয়াল পরীক্ষায় তুমি কত পাইছো?" কলেজে ফার্স্ট ইয়ার ফাইনালে মানে আমাকে কি কেউ এখন জিজ্ঞেস করে যে, "ভাই কলেজে ফার্স্ট ইয়ার ফাইনালে তোমার পজিশন কত ছিল?" জীবনেও কেউ জিজ্ঞেস করবে না। আমাকে জিজ্ঞেস করবে কি, "ভাই তুমি বুয়েটে কততম হইছিলা? ভাই তুমি বোর্ডে কি পাইছিলা?" এই হচ্ছে কোয়েশ্চেন। সো প্রায়োরিটি সেট করা খুব ইম্পোর্টেন্ট। আপনি একসাথে ১০০০ জায়গায় টপ করতে পারবেন না। সব কাজে আপনি এক্সেল করতে পারবেন না। প্রায়োরিটি সেট করতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো লাস্ট ক্লাস পর্যন্ত দেখে আসছি। চলেন আজকে আমরা ১ম এ যেটা দেখব সেটা হচ্ছে গ্র্যাভিটি। এখন বলবেন যে ভাইয়া গ্র্যাভিটি তো হচ্ছে চ্যাপ্টার 6 এর কনসেপ্ট। তাহলে ভাইয়া এখন আপনি গ্র্যাভিটি পড়াচ্ছেন। আমরা বেসিক্যালি গ্র্যাভিটির ছোট্ট কিছু জিনিস জানবো। কারণ এই জিনিসগুলো জানার মাধ্যমে গ্র্যাভিটির ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। তাহলে চলেন আমরা ১ম এ শুরু করি এভাবে যে ২ টা বস্তুকণা নিব। একটা ধরেন M1 ভর, আরেকটা হচ্ছে M2 ভর। ২ টা বস্তুকণা তাদের মাঝখানে ধরেন ডিসটেন্স আছে হচ্ছে r। মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তু একটা অপরটাকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হচ্ছে নিউটন বের করছিলেন। এই মানটা হচ্ছে G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। তো মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তু সেটা হইতে পারে শুভ ভাইয়া আর এনাম ভাইয়া তাদের মাঝখানে আকর্ষণ। এটা হইতে পারে ধরেন বোর্ডের সাথে শুভ ভাইয়ার আকর্ষণ। এটা হইতে পারে ক্যামেরার সাথে শুভ ভাইয়ার আকর্ষণ। এটা হইতে পারে লাইটের সাথে শুভ ভাইয়ার মানে শুভ ভাই থাকতে হবে তা না। ধরেন আমার সামনে এইটা একটা ডিজিটাল পেন আর এটা একটা নরমাল কলম। ২ টার মাঝে আকর্ষণ। জগতের যেকোনো ২ টা বস্তুর মাঝে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। তো প্রতিটা বস্তু একটা আরেকটাকে নিজের দিকে আকর্ষণ করে এবং গ্র্যাভিটির সূত্রটা যেটা নিউটন ডিসকভার করছিল উনি বলে গেছে এই আকর্ষণ বলের মান হচ্ছে তাদের ভরদ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং জি হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটা বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক।
এটার মান কত? এটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মানটা কত সেটাও বের করে ফেললাম। এবার বলেন ভাই, আচ্ছা এটা তো একটা সূত্র, নরমাল মান বসাইলেই হয়ে যায়, বুঝলাম। তাহলে ভাই এইটা দিয়ে আবার কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে কি কাজ? এটার ব্যাপার হচ্ছে দেখেন, দুইটা বস্তু তারা যদি একটা আরেকটার কাছে আসতে থাকে বা একটা একটা থেকে দূরে যেতে থাকে, তখন মহাকর্ষীয় বল দ্বারা কতটুকু কাজ হবে সেইটা নির্ণয় করা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে কি বললাম ভাইয়া, যদি দুইটা বস্তু তাদের মাঝখানে দূরত্ব আমি কমাইতে চাই বা দূরত্ব বাড়াইতে চাই, তাহলে মহাকর্ষীয় বল দ্বারা কতটুকু কাজ হবে সেই কাজটা নির্ণয় করা হচ্ছে আমাদের পারপাস। ওকে, আচ্ছা। ভাই ওকে একটু ইয়া করে দেন তো, বারবার সেম জিনিস করতেছে, ঝামেলা হচ্ছে। তো আমরা চলেন তাহলে এই জিনিসটা একটু বের করি। এখন আমরা ধরলাম দুইটা বস্তু আছে, দুইটা বস্তু, অর্থাৎ একটা হচ্ছে m1 ভরের বস্তু আরেকটা হচ্ছে m2 ভরের বস্তু। ঠিক আছে, এখন দুইটা বস্তুর মাঝে দূরত্ব কত ছিল? আর এ। এখন ধরেন আমি এই দূরত্বটা চেঞ্জ করব, আমি ধরেন দূরত্বটা চেঞ্জ করে কমায় ফেলতে পারি বা বাড়ায় ফেলতে পারি, যে কোনো কিছুই করতে পারি। ধরেন আমি হচ্ছে দূরত্বটা বাড়ায় ফেললাম, এখন দূরত্বটা হইল আর বি। তাহলে ডিস্টেন্স এইটা হচ্ছে আর এ থেকে আর বি করতে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, ভাইয়া নোট করব কি? নোট করার কথা, আপনারা তো এখন অ্যাডভান্স স্টুডেন্ট, অনেক দিনের পুরানো হয়ে গেছেন আমাদের, আপনারা সবই এখন জানেন, নোট অবশ্যই করবেন। ভাইয়া যা যা লিখতেছি সাথে সাথে আপনিও লিখে ফেলবেন, এটা বেটার, এটা বেস্ট অপশন। না লিখতে পারলে, যদি মনে হয় যে লিখতে গেলে বুঝতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে ক্লাস শেষ হওয়ার পর আপনি তো ক্লাস নোট দিয়ে দেয় অ্যাপে পান, ওইখান থেকে দেখে বাকিটা তুলে নেবেন। বাট মেইন মেইন জায়গাগুলো হইলেও অ্যাটলিস্ট নোট করে ফেলেন, তারপর ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে বাকিটুকু ক্লাস নোট দেখে আপনি হচ্ছে তৈরি করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা। আমাকে একজন জিজ্ঞেস করছে, এই দূরত্বটা কি স্মল আর দিয়ে লিখবো নাকি ক্যাপিটাল আর? স্মল আর দিয়ে লেখা বেটার। ক্যাপিটাল আর দ্বারা শুধু ব্যাসার্ধ সাধারণত আমরা বুঝে থাকি। কোন কোন বইয়ে এখানে আর বলছে, কোন কোন বইয়ে ডি বলছে, কোন কোন বইয়ে ক্যাপিটাল ডি ক্যাপিটাল আর বলছে, এটা ম্যাটার করে না। আপনি যেই সিম্বল ইউজ করবেন ওই সিম্বলটা ইউজ করাই হচ্ছে বেটার। সো আমরা তাহলে দেখতেছি যে দুইটা বস্তু m1 এবং m2 ভর, তাদের মধ্যবর্তী দূরত্ব আর এ থেকে আর বি করতে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমাকে কেউ কি বলতে পারবেন যে ভাইয়া আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি? এফ ইন্টু এস, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু জানি আমরা হচ্ছে এফ এস। এখন এই দুইটা বস্তুর মাঝে কত বল কাজ করতেছে? এই দুইটা বস্তুর মাঝে বল কাজ করতেছে হচ্ছে এফ জি m1 m2 বাই আর স্কয়ার। ভাই ওদের মধ্যে দূরত্ব কতটুকু, মানে কতটুকু সরণ হয়েছে? দেখেন দূরত্ব আগে ছিল কি আর এ, এখন চেঞ্জ হয়ে গেছে আর বি। তাহলে আমরা বলতে পারি না সরণ হচ্ছে আর বি মাইনাস আর এ? তাহলে দুইটা বস্তুর মাঝে দূরত্ব আর এ থেকে আর বি করতে সরণ হয়েছে এতটুকু, এবং তাদের মাঝখানে যে বলের কারণে কাজটা হয়েছে সেই বল হচ্ছে মহাকর্ষীয় বল, জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো আমাকে একটু বলেন তো ভাইয়া, এই যে আমরা সলভ করলাম, এই সলভটা কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? এই সলভটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? যাক, আমরা অর্ধ সহস্র পূর্ণ করলাম। ওকে, ওকে, এইটা ভুল হয়েছে, এক্স্যাক্টলি অনেকে বলছে। কেন ভুল হয়েছে চিন্তা করেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই এখানে আর এর জায়গায় কোনটা বসাবো, আর এ বসাবো নাকি আর বি বসাবো, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন এখানে শুধু আর বসাইলে তো হবে না, আর এ বা আর বি কিছু একটা তো বসাইতে হবে। তখন বলুন ভাইয়া আচ্ছা দুইটা বস্তুর মাঝে যে বল, এই বল তো ভাই দূরত্ব চেঞ্জ হলে বলটাও তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে আর এ আছে আর বি আছে,
তো দূরত্বটা তো চেঞ্জ হচ্ছিল, তাহলে কি এরকম কিছু বসাবো যে ভাই আর এর জায়গায় কি আর এ প্লাস আর বি ডিভাইডেড বাই 2 এরকম কিছু বসাইলে কি হবে কিনা? অ্যান্সার হচ্ছে না। আপনার প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে আপনার আর গুলো চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তেই বলের মান চেঞ্জ হচ্ছে। যখন প্রত্যেকটা মুহূর্তে বলের মান চেঞ্জ হয় তখন আসলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হচ্ছে। পরিবর্তনশীল বল দ্বারা কাজের সময় এই সূত্রটা খাটে না, তখন এটা অ্যাপ্লাই করলে টোটালি ভুল হবে। তাহলে আমরা এখন যেই প্রবলেমটা সলভ করলাম এটা হচ্ছে কি হয়েছে, টোটালি ভুল হয়েছে। সো দিস ইজ রং সলিউশন। ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা অ্যাকচুয়াল সলিউশনে যাব। ওকে, তাহলে আসেন আমরা এখন প্রকৃত সলিউশন করব। তো যখন আমরা যখন পরিবর্তনশীল বল দ্বারা কাজ করি তখন আমাদের কৃত কাজ কি হয়? কৃত কাজ হয় হচ্ছে এফ ইন্টিগ্রেশন অফ এফ ডিএস, তাই না? আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ করলে এফ ডিএস এভাবে করি। এখন বলের মান কত? বলের মান সবাই বলবে যে ভাই জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার, ঠিক আছে? আর সরণের জায়গায় ডিএস, এখন তো সরণগুলোকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি না, দূরত্বগুলোকে আর দ্বারা প্রকাশ করছি, তাহলে হবে ডিআর, ডিএস এর জায়গায় ডিআর। কোথা থেকে কোথায় গেছে দূরত্বের ভ্যালুটা? দূরত্বের ভ্যালুটা যে আমরা একটু দেখি, আমরা যাচ্ছি হচ্ছে আর এ থেকে আর বি, ডিস্টেন্সটা আর এ থেকে আর বি এখানে চলে যাচ্ছে। বাট এইখানে একটা ছোট্ট ভুল আছে, ছোট্ট ভুল আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখানে শুধু জি m1 m2 বাই আর স্কয়ার না দিয়ে আমাকে একটা মাইনাস দিতে হবে। বলুন ভাইয়া মাইনাস কেন? তো মাইনাস কেন এই জিনিসটা অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। ভাইয়া প্রথমে একভাবে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি, সেটা কি চলেন একটু দেখে নিই। ধরেন আপনি যখন এই দুইটা বস্তুর মাঝে বল চিন্তা করতেছেন তখন ধরেন এই বস্তুটাকে ফিক্স রেখে এই বস্তু থেকে এই বস্তুর দিকে যে দূরত্বটাকে আপনি কি এইভাবে প্রকাশ করতে পারেন, এটা হচ্ছে আর ভেক্টর। এখন আপনি যদি খেয়াল করেন যে ভাইয়া বলটাকে আমি ভেক্টর সাইন দিয়ে লিখতে চাই, তাহলে কি লিখবো? জি m1 m2 বাই আর স্কয়ার। আর স্কয়ার লেখার কথা, কিন্তু আমরা লিখি আসলে এইভাবে আর কিউব ইন্টু আর ভেক্টর, আর কিউব ইন্টু আর ভেক্টর। কেন? কারণ এই যে আর এবং আর কাটাকাটি চলে যাবে, আর এবং আর কাটাকাটি চলে যায়, নিচে আর স্কয়ার অবশিষ্ট থাকবে। কিন্তু এইখানে যে ওই যে আর আর ভেক্টরের দিক দ্বারা বল তো একটা ভেক্টর রাশি, তার দিকটা চলে আসবে। তাহলে ভাইয়া কি বললাম যে আমি যখন শুধু এই জিনিসটা লিখতেছি জি m1 m2 বাই আর স্কয়ার, তাহলে তো শুধু একটা মান পাইলাম, কিন্তু বল কি একটা ভেক্টর রাশি, ওটা দিক যদি জানতে চাই তাহলে কি করতে হবে? লিখতে হবে এভাবে জি m1 m2 বাই আর কিউব ইনটু আর। তখন আর এবং আর কাটাকাটি যে নিচে আর স্কয়ার পড়ে থাকবে, কিন্তু এই আর এর যে দিকটা সেটা কিন্তু আমার বলের দিক নির্দেশ করবে। এখন দেখেন আর এর দিক কি, আমি যদি এইটাকে রেফারেন্স ধরি, এই বিন্দুকে যদি মূল বিন্দু কল্পনা করে নিই, তাহলে এই পয়েন্টকে কি সে এই পয়েন্টের দিকে যে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর সেটা কি এই মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে, তাহলে এটা আর এর দিক। কিন্তু আমার বল এই m2 বস্তুটাকে কি m1 বস্তুটা কি বিকর্ষণ করতেছে নাকি আকর্ষণ করতেছে? ভাইয়া কি একটু কমেন্ট করে জানান তো। এই m1 বস্তুটা m2 বস্তুটাকে কি বিকর্ষণ করতেছে নাকি আকর্ষণ করতেছে? অ্যান্সার হচ্ছে আকর্ষণ করতেছে। তাহলে আর ভেক্টর বা অবস্থান ভেক্টরের দিক তো বাইরের দিকে, আর বল ভেক্টরটা আকর্ষণ করছে ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে যেহেতু, তাহলে আমার দিকটা কি আর এর ঠিক অপোজিট, এই কারণে আমাকে মাইনাস দিতে হবে। কি বললাম ভাইয়া? যে আমার অবস্থান ভেক্টর এই বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান ভেক্টর তো বাইরের দিকে, কিন্তু আমার বলটা তো ভিতরের দিকে। উল্টা উল্টা বোঝানোর জন্য এখানে একটা মাইনাস লাগবে।
ওই মাইনাসটাই কিন্তু আমি দিছি। এখন আপনি যদি শুধু মান বলেন, শুধু মান বললে তখন আমরা কি করি, আর ভেক্টরের চিহ্নটা দিই না। তখন আমরা জাস্ট করি কি, ওই মাইনাস জি m1 m2 আর এই দুইটা কাটাকাটি করে আর স্কোয়ার, এইভাবে জাস্ট আমরা ইউজ করি। তাহলে দেখেন সেই কারণে ওই মাইনাসটার কারণেই কিন্তু এখানে আমরা মাইনাসটা ইউজ করছিলাম। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা আরেকবার বলি। আমি বল হিসাব, কৃত কাজ হিসাব করতেছি একটা ডিস্টেন্স থেকে আরেকটা ডিস্টেন্সে যাওয়ার জন্য। কৃত কাজ হিসাব করার সময় আমি কি করব, বল ইনটু সরণ ইন্টিগ্রেশন করতে হবে, কারণ পরিবর্তনশীল বল, প্রতিটা মুহূর্তে মুহূর্তে দূরত্ব চেঞ্জ হচ্ছে, আর যদি চেঞ্জ হয় বল চেঞ্জ হয়। তারপর আমরা বললাম কি এখানে প্লাস না হয়ে মাইনাস হবে, কেন, কারণ ব্যাসার্ধ ভেক্টরের দিক যেদিকে বল তার উল্টো দিকে। এবার আসেন, ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয়, কনস্ট্যান্ট জিনিসগুলোকে বাইরে নিয়ে আসতে হয়। সো মাইনাস জি m1 m2 এগুলা বাইরে থাকবে, ভিতরে ইন্টিগ্রেশন করলে dr বাই আর স্কোয়ার থাকে, লিমিট হচ্ছে আর এ থেকে আর বি। এখন আমাদের আর এ থেকে আর বি, আর বিটা আর এ থেকে বড় হইতে পারে ছোট হইতে পারে, এটা অবস্থার উপর নির্ভর করবে। তো আমরা আপাতত এইটুকু রাখলাম। এবার আসেন আমরা একটা ছোট্ট জিনিস দেখে আসি। ইন্টিগ্রেশনের একটা সূত্র ছিল, গত ক্লাসেও বলছিলাম আজকেও বলতেছি, x টু দি পাওয়ার n dx কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে dr ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা আমরা এভাবে বলতে পারি না r টু দি পাওয়ার -2 ইন্টু dr। তাহলে r টু দি পাওয়ার -2 কি হবে, r টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, তাহলে কি আসলো, r টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1, তাহলে -1 বাই r। তাহলে এই যে পুরা ইন্টিগ্রেশনটা dr বাই আর স্কোয়ার, ইন্টিগ্রেশন করে আমি কি পাইলাম, -1 বাই r। ঠিক আছে ভাইয়া, আর এবং আর কিভাবে কাটাকাটি করা যায়, মান বের করার সময় অবশ্যই কাটাকাটি করা যায়। তাহলে আমরা dr বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করে -1 বাই r পেয়ে গেলাম। তাহলে এই মানটাই আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাইছি সেটা বসাই দিব, মাইনাস জি m1 m2 ভিতরে ইন্টিগ্রেশন করে -1 বাই আর আর বি আর এ। তো এখন আমরা কি করব, মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তো প্লাস জি m1 m2 1 বাই আর আর এ আর বি। অতএব আমার কৃত কাজটা তাহলে আমি ফাইনালি পেয়ে গেলাম। এখন দেখেন আমার যেমন জায়গার একটু শর্ট, সো আমি কি করতে পারি, জায়গার শর্টেজ, সো এই শর্টেজটা কাভার করার জন্য আমি এখন একটা জিনিস করব, সেটা কি, সেটা হচ্ছে এইটাকে একটু উপর উঠাই দিই। হ্যাঁ, এই যে আমি জায়গা পেয়ে গেছি। অতএব আমার কৃত কাজ কি হবে, জি m1 m2, এখানে ফার্স্টে আর বি বসবে, আর এর জায়গায় ফার্স্টে আপার লিমিট আর বি, তারপর লোয়ার লিমিট আর এ, এইটা বসবে। এইভাবে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের কৃত কাজের মান। ঠিক আছে, তাহলে আমরা পুরা জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে মাইনাস কি আকর্ষণ বলের জন্য নাকি দিক বোঝানোর জন্য, দুইটাই বলতে পারেন। আকর্ষণ বোঝানোর জন্য মাইনাস বসছে এটাও বলতে পারেন, আবার দিক হিসেবে মাইনাস বসছে এটাও বলতে পারেন, যেভাবে চিন্তা করেন সেম জিনিস। আর এবং আর কেটে দেওয়া যাবে না, কোথায় আর এবং আর, আমাদের ডিআর এর সাথে আর কাটাকাটি করা যায় না, তবে এখানে আর কিউব এবং আর কাটাকাটি যে আর স্কোয়ার পড়ে থাকে। ঠিক আছে, যদি মান বুঝান। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত, মানে আমি ভাই আরেকবার ছোট করে রিপিট করব, বাট এইটুকু পর্যন্ত কারা কারা বুঝছেন একটু ভাইয়াকে কমেন্ট করে জানাতে হবে। একটু ভাইয়াকে কমেন্ট কমেন্ট করে জানান যে ভাইয়া হ্যাঁ সোফার এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি। এগুলো কি এক্সামে আসবে, এগুলো প্রমাণটা এক্সামে আসবে না, তবে এই বেসিকটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা কি করব, নামাজের ব্রেক আমরা 5:40-এর দিকে সাধারণত আজান হয়, আজকে 43-এ না, তাহলে আমরা মানে আজান হয় 43-এ। আচ্ছা, তাহলে 5:45-এ তাহলে আমরা দিই। ওকে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অনেকে বুঝতে পারছি, বাকিদের জন্য টেনশন নেওয়ার কারণে ভাই আরেকবার একটু বলতেছি। তো এই দুইটা বস্তু,
এই ২ টা বস্তুর মাঝে কৃতকাজ কত বের করতে বলছে। কিসের কৃতকাজ? ওদের ডিসট্যান্স RA থেকে RB করতে মহাকর্ষীয় বল দ্বারা। এই জায়গাটা কিন্তু ইম্পোর্টেন্ট। মহাকর্ষীয় বল দ্বারা। এই জায়গাটা ইম্পোর্টেন্ট। যদি বলতো যে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ কত? তখন আবার অ্যান্সারের আগে একটা মাইনাস চলে আসতো। ওইটা ভাইয়া বলবো একটু পর। সো এখানে প্রথম কথা হচ্ছে আমরা কেন FS বা FS cos θ ইউজ না করে FDS ইউজ করছি ইন্টিগ্রেশন দিয়ে। কারণ বলটা পরিবর্তনশীল। প্রতিটা মুহূর্তে R চেঞ্জ হচ্ছে, ফলে বল চেঞ্জ হচ্ছে। বল যখন চেঞ্জ হতে থাকে তখন আমরা এইভাবে ইন্টিগ্রেশন দিয়ে কাজটা করি। তারপর আপনি বললেন ভাই এখানে মাইনাস কেন হয়েছে? ২, ৩, ৪, ৫ প্রকারে বলা যায়। অনেকগুলা অ্যান্সার বলা যায়, কিন্তু এতগুলা অ্যান্সার বললে সবগুলা মিলে মাথায় পেঁচায় যাবে। যেমন একটা হইতে পারে এখানে ২ টা বস্তুর মধ্যে বিকর্ষণ না। বিকর্ষণ হইলে সাধারণত প্লাস বল হয়, আকর্ষণ হইলে মাইনাস বল হয়। আকর্ষণের কারণে মাইনাস এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে ভাই ব্যাসার্ধ ভেক্টর যেদিকে আমার বল তো তার উল্টো দিকে। ওই কারণে মাইনাস আসছে, এটাও বলতে পারেন। অনেকগুলা ওয়েতে বলা যায়। আরেকটা আছে যে cos থিটা, cos থিটার ওইখানেও একটা ১৮০ ডিগ্রি বিষয় আছে। মানে সবগুলা বললে সবগুলা মিলে আপনি পেঁচায় যাবেন। যেকোনো একটা মনে রাখলেই হবে। এখন আমরা কনস্ট্যান্ট গুলাকে বাইরে নিয়ে আসছি, dr/r² ছিল। আমরা এই যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ফার্স্টে লিখছি। তো আমাদের এখানে n এর জায়গায় কত ছিল? -2। ওই অনুযায়ী ইন্টিগ্রেশন করে আমরা পাইছি -1/r। সেটা এখানে বসাইছি। তো ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে এই যে রেজাল্টটা আসে ওই রেজাল্টে আর এর জায়গায় প্রথমে উপরের জিনিসটা বসায় একটা মান পাওয়া যায়, তারপর আর এর জায়গায় নিচের জিনিসটা নিচের লিমিটটা বসায় আরেকটা মান পাওয়া যায়। প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা পাই। তো এই হচ্ছে আমাদের কৃত কাজ। ঠিক আছে? এখন এইটা আমরা কি দ্বারা করলাম? মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। এইটা আমরা বের করলাম। তো যদি আমাদেরকে বলতো, ধরেন আমি এই জিনিসটা একটু কপি করে নিই। যদি ধরেন আমাদেরকে এইরকম বলে যে ভাইয়া বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত সেটা যদি বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? তখন প্রসিজার সবকিছুই সেম, জাস্ট আমাদের কৃত কাজটা হয়তো জি m1 m2 ইন্টু একটু আগে কি আসছে, একটু আগে আসছে আরবি মাইনাস আর এ, এখন হয়তো হচ্ছে আর এ মাইনাস আর বি। কেন? বিকজ হচ্ছে এফ এক্সটার্নাল বাহ্যিক বল, বা আপনি বাংলায় লিখে, অনেকে বাংলায় প্রেফার করে, বাহ্যিক বল হচ্ছে আপনার গ্র্যাভিটি বলের সমান কিন্তু অপোজিট। যখন আপনাকে বলবে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে, বাহ্যিক বলটা ঠিক অপোজিট দিকে সমান পরিমাণ কাজ করবে, যেন লব্ধি শূন্য হয়, সমবেগে যেন তারা একটা একটা থেকে দূরে সরে যেতে পারে। ঠিক আছে? তো আগের অ্যান্সারটা যা, এখন জাস্ট তার উল্টাটা, মানে একটা মাইনাস আসবে সামনে। আগে এখানে আরবি প্রথমে ছিল, আর এ পিছে ছিল। এখন একটা মাইনাস যদি নিয়ে আসি তাহলে আর এ আগে আসবে, আরবি পরে যাবে। এই জাস্ট হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা। এখন আপনি বলবেন, ভাইয়া এখন এটা তো প্যাচ লেগে যাবে পরীক্ষার হলে, যে ভাই আমি আর এ আগে বসাবো নাকি আর বি আগে বসাবো, আবার গ্র্যাভিটি বল দ্বারা কৃত কাজ কত, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, এই কনফিউশন ভাইয়া কিভাবে দূর করব? তো অ্যান্সার হচ্ছে ভাইয়া, ওই কনফিউশন দূর করার জন্যই তো আপনি শুভ ভাইয়ার ক্লাসে আসছেন। এখন আমরা আপনাকে রিয়েল লাইফ প্রবলেমে নিয়ে যাব। এই প্রমাণ আপনাকে পরীক্ষায় দিবে না, আপনাকে পরীক্ষায় অঙ্ক করতে দিবে। সেই অঙ্ক ভাইয়া করাবো, এবং ওই অঙ্ক করার সময় কিভাবে এটাকে ডিল করতে হয় সেটা আমি শিখাবো। চলেন। তো আমরা ধরেন অঙ্ক করব এখন, যে আহ 10 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 100 মিটার থেকে কমিয়ে 40 মিটার করতে কৃত কাজ কত? ১, মহাকর্ষ বল দ্বারা। আর ২ হচ্ছে বাহ্যিক বল দ্বারা।
তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব। একটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা আর আরেকটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা। আমাদের আছে ক্লাসের প্রথম ম্যাথ P18, তাই না? গতদিন পর্যন্ত আমরা 17 নাম্বার ম্যাথ করছিলাম। ইরফান জাওয়াদ, ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর কমেন্টের জন্য। আগের সালাদ প্লিজ। আচ্ছা, ও স্লাইড বলতে যায় সালাদ বলে ফেলছে। এটা কি স্ক্রিনশট নিবেন? আচ্ছা, স্ক্রিনশট নিলে তো সুন্দর জিনিস স্ক্রিনশট নেন, পচা জিনিস নিয়ে স্ক্রিনশট নিয়ে তো লাভ নেই। এটা নিতে পারেন। কয়েকজন বলছে স্ক্রিনশট, অনেকগুলো, আমি খেয়াল করি নাই ভাইয়া এতক্ষণ। ওকে ভাইয়া, দাঁড়াইলাম। ইন দ্য মিন টাইম মানে আপনাদের স্ক্রিনশট নিতেই বলি, আপনারা যখন হচ্ছে পোস্ট করেন, পোস্ট আপনার সাথে ২ রকম বা ৩ রকম করেন। একটা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করেন, তারপর হচ্ছে আপনারা ক্লাস নোট সাবমিট করেন, তারপর আপনারা হচ্ছে ভাইয়াদের ক্লাসের রিভিউ দেন। আজকের ক্লাস কেমন লাগলো এটা অনেক সময় স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের ক্লাস নোট এবং হোমওয়ার্ক এগুলো হচ্ছে ওই যে গ্রুপ, যেটা প্রাইভেট গ্রুপ HSC 26 Q3, সেখানে ক্লাস নোট এবং হোমওয়ার্কটা সাবমিট করবেন। আর অ্যাপ্রিসিয়েশন পোস্ট বা ক্লাসের রিভিউ এই রিলেটেড যে কোনো পোস্ট, ওটা শিখবো জিতবোতে কইরেন। তাহলে মানে ব্যাপারটা ফিল্টার আউট করতে সুবিধা হয় আমাদের জন্য। আর আপনাদের যে কোনো পোস্ট, অনেক সময় আপনাদের মন খারাপ হয় যে ভাই আমি এত কষ্ট করে পোস্ট করলাম, ভাইয়া দেখলো না বা হচ্ছে স্যার দেখলো না। তো সেক্ষেত্রে বলবো, আসলে অনেক পোস্ট আসে, এই কারণে দেখা যায় যে কোনটা যে আপনি করছেন ওইটা হয়তো ভাইয়া খেয়াল হয় নাই। এজন্য সুবিধা হয় যদি আপনি পোস্ট করার পর ওইখানে কারেসপন্ডিং মেন্টরকে, লাইক আমি ক্লাস নিছি, ভাইয়াকে ট্যাগ করে দিলেন, ভাইয়ার নামটা মেনশন করে দিলেন, বা হচ্ছে যেই ভাইয়া ক্লাস নিচ্ছে সেই ভাইয়ার নামটা মেনশন করে দিয়েন। এটা হচ্ছে বেটার। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু দেখলাম। ও আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস একটু একটা অ্যানাউন্সমেন্ট ছিল, মানে আমরা এইটুকুতে যাওয়ার আগে একটু বলি। আপনাদের লাস্ট ক্লাস লাস্ট ক্লাসে 12টা হোমওয়ার্ক ছিল। 12টা হোমওয়ার্ক ছিল, মনে আছে? ভাইয়া ক্লাস শেষে 12টা হোমওয়ার্ক দিছিলাম। প্রথমে আপনারা বলছিলেন যে ভাইয়া পিডিএফ এ মাত্র 2টা আসছে, পরে কিন্তু টোটাল 12টাই দিয়ে দেওয়া হয়েছে। যদি এখন চেক করেন 12টা আছে। অনেকেই সাবমিট করছিলেন, কিন্তু আপনারটা হইছে কিনা বা হচ্ছে অ্যান্সার মিলছে কিনা বা অ্যাকচুয়ালি ভুল কোথায় গেছে ওইটা আপনারা জানতে চাইছিলেন। আমাদের এখন থেকে ভাইয়ারা স্ট্র্যাটেজি নিছি, আমরা হচ্ছে আপনাদেরকে প্রতি ক্লাসে হোমওয়ার্ক দিব এবং সেই হোমওয়ার্ক গুলো আপনারা ট্রাই করবেন। তারপরের ক্লাস যখন হবে, অর্থাৎ ২ নাম্বার ক্লাস যখন হয়ে গেছে, আজকে ৩ নাম্বার ক্লাস। ৩ নাম্বার ক্লাস শুরু হওয়ার ১-১.৫ ঘন্টা আগে আমরা হচ্ছে ২ নাম্বার ক্লাসের হোমওয়ার্ক গুলো সলিউশন ডিটেইলসে গ্রুপে দিব। অলরেডি কিন্তু লাস্ট ক্লাসে যে ১২টা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেই ১২টা হোমওয়ার্কের সলিউশন কিন্তু HSC 26 Q3 এই গ্রুপে হচ্ছে অলরেডি আজকে আপনাদের সাব্বির ভাই, আমাদের ফিজিক্স টিমের একজন অন্যতম মেম্বার, সাব্বির ভাইয়া কিন্তু আপনাদেরকে আপলোড করে দিছে। আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারেন আপনারটা হয়েছে কিনা, ভুল গেলে কোথায় ভুল গেছে। সো Q3 গ্রুপে আপলোড দেওয়া। ঠিক আছে? ওইখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। ঠিক আছে? তো আজকে যেমন ৩ নাম্বার ক্লাস, আজকের ক্লাস শেষেও কিছু হোমওয়ার্ক থাকবে। আমি যদি একটু হোমওয়ার্কের জায়গায় চলে যাই, এই যে দেখেন আজকেও কিন্তু ১২টা হোমওয়ার্ক আছে। এটা একদম লাস্ট হোমওয়ার্ক, ১২, ১১ এরকম অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। তো আজকে থেকে আপনারা ট্রাই করবেন। আমরা বলতে পারেন ভাই আপনি এখনই সলিউশন দিয়ে দেন। না, এখন সলিউশন দিব না। সলিউশন দিব কি ৪ নাম্বার ক্লাস যেদিন হবে, ওই ক্লাস হওয়ার ১-১.৫ ঘন্টা আগে দিব। তার আগে আপনারা নিজেরা ট্রাই করেন। না পারলে পরে হচ্ছে লাস্টে পরের ক্লাসের আগে তো গ্রুপে পেয়ে যাবেনই। ঠিক আছে? তো এটা আমার হঠাৎ করে আজকে মানে ২-৩ দিন আগে মনে হইলো যে এভাবে করলে হয়তো ভালো হয় আপনাদের। তাই আমি হচ্ছে আমার টিমের সাথে কথা বলে এটা ফিক্স করছি। ওকে? আচ্ছা, তো আহ অনেকেই, একজন বলছে ভাইয়া Facebook এ নাই। Facebook জিনিসটা খারাপ, বাট কখনো Facebook ও অনেক ভালো হইতে পারে। যেমন এই সলিউশন গুলো, গ্রুপে জিনিসগুলো কানেক্ট থাকা, রুটিন পাওয়া, যেকোনো চেঞ্জ হলে জানা, এসব ক্ষেত্রে ভালো। আচ্ছা, এখন চলেন আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু সলভ করি। তো আমি কিভাবে সলভ করতাম দেখেন, অনেকগুলা ওয়ে আছে। W ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? G M1 M2 1/r মাইনাস 1/r। সমস্যাটা তো ভাইয়া এটাতেই লাগবে, তাই না? যে ভাই এখানে কি আর এ হবে নাকি আর বি হবে, মানে এক এক বল দ্বারা তো এক এক রকম। তো আমি ১ নাম্বারটা করতেছি প্রথমে মহাকর্ষীয় বল দ্বারা। তো আমি যেই কাজটা করতাম, কি বলছে ভাইয়া, গ্র্যাভিটি যদি না থাকতো বস্তুর ওজন কেমনে হতো? ওজন থাকতো না তখন। ওকে? ভাইয়া ভাইয়া কি সব সাবজেক্টের জন্য এটা কি, না এটা হচ্ছে আমার চ্যাপ্টারের জন্য। আমাকে একজন বলছে এটা কি সব সাবজেক্টের এক্সাম থেকে একই ভাবে আপলোড হবে? এটা এখনো মানে কমন না, মানে শুধুমাত্র আমি প্রথম স্টেপটা নিলাম।
আপনারা রিকোয়েস্ট করবেন অন্যান্য ভাইদেরকে, তাহলে হয়তো অন্যান্য ভাইয়াও ইন্টারেস্টেড হবে এটা নিয়ে। তো আমি যেটা করি এই অঙ্কের ক্ষেত্রে প্রবলেমটা এই জায়গায় যে RA হবে নাকি RB হবে আমি টেনশনই নিব না। আমি দেখেন কি করি, G তো আমরা জানি 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। M1 হচ্ছে কত কেজি? 10। M2 হচ্ছে 6 কেজি ইনটু 1/RA। আমি ভাইয়া যে কাজ করি যে RA RB চিন্তা না করে আমার মেইন ডিস্টেন্স কোনগুলো আছে এগুলো আমি একটু খেয়াল করি। একটা আছে 100 মিটার আর একটা আছে 40 মিটার। আমি অ্যান্সারটাকে অলওয়েজ পজিটিভ বানানোর চেষ্টা করি। অ্যান্সারটাকে পজিটিভ বানানোর চেষ্টা করলে কি হবে? প্রথমে ছোটটা লিখবো 40। আমি যদি 40 লিখি, আচ্ছা কালারটা একটু ইয়া হয়ে যাচ্ছে। আমি এমন ভাবে মানগুলো বসাই যেন একটা পজিটিভ মান আসে। 1/40 মাইনাস 1/100 করে আমার একটা পজিটিভ রেজাল্ট আসবে। ধরেন আমি রেজাল্টটা বের করি আগে একটু। আপনারাও আমাকে বের করে জানাইতে পারেন কত আসছে। 6.673 মাইনাস 11 ইনটু 10 ইনটু 6 ইনটু 40 ইনভার্স মাইনাস 100 ইনভার্স। ধরেন অ্যান্সার চলে আসছে এরকম 6.0057 10 টু দি পাওয়ার মাইনাস 11 এত জুল। ঠিক আছে, এইটা আমার অ্যান্সার চলে আসছে। ওকে, তো এখন আপনি বলবেন যে ভাইয়া আমার অ্যান্সারটা যে আসলো আমি এখানে কোনটা কি বসাইলাম না বসাইলাম। এই যে আপনি এখানে বসাইলেন 40 কার মান ছিল? ফাইনাল মানটা, মানে আর কি ফাইনালি ডিস্টেন্স কত, এটা হচ্ছে কি ছিল? RA। অন্য কালার দিয়ে লিখি তাহলে বেটার হবে। এইটা ছিল হচ্ছে আপনার RA ইনিশিয়াল ডিস্টেন্স, এটা ছিল RB ফাইনাল ডিস্টেন্স। তাহলে আপনি এখানে RA দিছেন, সরি প্রথমে আপনি কি দিছেন? RB দিছেন, তারপর আপনি RA দিছেন। এখন আপনার এই সূত্রটা বা এইটা যে করছেন এটা ঠিক আছে কিনা এটা কিভাবে চেক করবেন? চেক করার সিস্টেমটা হচ্ছে এরকম, দেখেন ভাইয়া দুইটা বস্তু ছিল তাই না, 10 কেজি আর 6 কেজি, তাদের মাঝখানে ইনিশিয়াল ডিস্টেন্স ছিল 100 মিটার। তাহলে এই দুইটা বস্তু একজন আরেকজনকে কি কাছে টানতেছে না? মহাকর্ষ বল একজন আরেকজনকে কাছে টানতেছে। আর এখানে ঘটনাটাও কি ঘটছে, প্রথমে দূরে ছিল পরে তারা কাছে চলে আসছে, 30 মিটারে চলে আসছে। মানে মহাকর্ষ বল চাচ্ছে কি দুইটা বস্তুকে কাছে আনার, আকর্ষণ করে কাছে আনার চেষ্টা করতেছে। এই বস্তুটা ঠিক ওইটাই ঘটছে, সরি 30 মিটার না 40 মিটার। এবং এখানে এক্স্যাক্টলি ওটাই ঘটছে, কাছে আনার চেষ্টা করছিল, ওরা কাছে চলে আসছে। তাহলে মহাকর্ষ বল যেদিকে টানতেছিল ওই দিকেই আসছে, তার মানে পারপাস সার্ভ হয়েছে, যেটা ঘটানোর চেষ্টা করছিল ওইটাই ঘটছে। তাহলে কৃত কাজটা অবশ্যই পজিটিভ হওয়া উচিত। তাহলে যেহেতু পজিটিভ হওয়া উচিত, আমাদের অ্যান্সার পজিটিভ বসছে, তার মানে আমরা ঠিকঠাক মান বসাইছি। তার মানে সূত্রটা RB মাইনাস RA এই সূত্রটা ঠিক আছে। তাহলে আমাদেরকে যদি এখন 2 নাম্বারটা করতে বলে আমরা তাহলে জাস্ট কি করব? আমরা জাস্ট উল্টা ঘটনাটা লিখে দিব। G M1 M2 1/RA মাইনাস 1/RB। আমাদের এখন আর মান টান বসানো লাগবে না, ডিরেক্টলি বলে দিব মাইনাস 6.0057 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল। ঠিক আছে, তাহলে এই প্রসেসে কাজ করলে আপনার কিন্তু আর সূত্র মুখস্থ রাখা লাগতেছে না। কেন? আপনি জাস্ট 1/R মাইনাস 1/R এভাবে রাখবেন, এভাবে রেখে আর 2 মিনিট দিয়ে দেবো ব্রেক। তো আমরা জাস্ট 1/RB মাইনাস 1/RA এইরকম মুখস্থ না রেখে 1/R মাইনাস 1/R আমরা এমন ভাবে বসাবো যেন অ্যান্সারটা পজিটিভ হয়। পজিটিভ হওয়ার অনুযায়ী আমরা আগে ফার্স্টে পজিটিভ মানটা বের করে দেখব যে আমার অ্যান্সারটা কি আসলেই পজিটিভ হওয়া উচিত নাকি নেগেটিভ হওয়া উচিত। যদি যেমন এখানে দেখলাম যে দুইটা আকর্ষণ করতেছে, কাছে আসার কথা কাছে আসছে, মহাকর্ষ বল কাছে টানতে চাইছিল কাছে আসছে, তার মানে এখানে পজিটিভ হওয়ার কথা, আমারও পজিটিভ আসছে, তার মানে সূত্র যা ছিল ঠিক লিখছি, ওই অনুযায়ী বসাই দিব। কিন্তু আমি যদি দেখি যে না আমার আসলে যাওয়ার কথা ছিল দূরে, আমি চলে আসছি কাছে, তাহলে আমার অ্যান্সার পজিটিভ বের করছি, তাহলে পজিটিভ না মাইনাস হবে। তখন এখানে একটা মাইনাস দিয়ে দিবেন, এই মাইনাসটা উপরে দিবেন, ওই মাইনাসটা ব্যালেন্স করার জন্য ওই অনুযায়ী RA RB গুলা সেট করবে, তাহলেই কিন্তু কাজ শেষ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কি কঠিন লাগছে আপনাদের কাছে নাকি সহজ লাগছে? ভাইয়াকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে হবে কঠিন নাকি সহজ। আমাকে অলরেডি অনেকে বলছে, নাজিয়া বলছে ক্লিয়ার এন্ড ফিল্ড ভাইয়া, সুবহানা বলছে সহজ লাগছে ভাইয়া, এই নিয়ম আমার কাছে কি জানি চলে গেল, আচ্ছা হার্ড লাগছে, এই নিয়ম হার্ড লাগছে, এটা আবার একজন বলছে সহজ লাগছে। আচ্ছা যার কাছে যেটা সহজ লাগে, কেউ যদি চান যে ভাইয়া সূত্র মুখস্থ করে করবেন তাহলে করতে পারেন। ওই যে আমাদের সূত্র ছিল মনে আছে, এই যে আমরা সূত্র করছিলাম, এই যে
মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, দেখছেন? মহাকর্ষ বল দ্বারা কৃত 1/r। তাহলে সূত্র মুখস্থ করে করলে ওইটাও করতে পারেন। আর যদি কেউ সূত্র মুখস্থ করতে না চান, এভাবেও করতে পারেন। ২ টাই হচ্ছে ভালো। তো আমরা এখন নামাজের বিরতিতে যাব। এর আগে যাদের ওই যে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা ছিল, অনেকে বলছিলেন কমেন্ট করে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এই ০.৫ মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ নামাজের বিরতিতে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা বিরতিতে যাব।
আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। ওকে, তো আমরা আমাদের নামাজি বিরতির পর আবার হচ্ছে ক্লাসে ফেরত আসছি। তো এর আগ পর্যন্ত আমরা কি দেখছি? এর আগ পর্যন্ত আমরা গ্র্যাভিটি দ্বারা কৃতকাজ কিভাবে করতে হয় সেগুলো হচ্ছে করে আসছি। হোমওয়ার্কে ৪ নাম্বার ম্যাথটা পারি নাই। তো আমাদের অলরেডি আপনাদের গ্রুপটাতে হোমওয়ার্কগুলো আপলোড দেওয়া হয়েছে। সেখানেও যদি না বুঝেন তাও সমস্যা নাই। কোন জায়গাটা বুঝেননি সেটা হচ্ছে ওই পোস্টের নিচে কমেন্ট করবেন। এটা একটা অপশন হইতে পারে বা তার থেকেও ভালো অপশন হচ্ছে ডাউট সলভিং ক্লাস আছে আমাদের আলাদা। ওইখানে যেয়ে আস্ক করলে আপনার ইন্ডিভিজুয়াল প্রবলেম গুলো আলাদাভাবে ভাইয়া ধরে বুঝাই দিবে। ঠিক আছে? আ নিষ্কৃতি ও বলছে কমেন্টটা পড়তে। ওকে ভাইয়া পড়ে ফেললাম। আলামিন ভাইয়া আমার নামটা বলেন, বলে ফেললাম। মিজান আহমেদ ধন্যবাদ আপনাকে। গ্রুপে নাই। যারা গ্রুপে মানে আপনাদের এখানে ক্লাস করতেছেন তার মানে অবশ্যই আপনি আমাদের পেইড স্টুডেন্ট। সো গ্রুপে যদি না থেকে থাকেন জাস্ট কল 16780 আপনাকে বাকি কাজ কিভাবে গ্রুপে এড হইতে হয় উনারা বলে দিবে। আজকে কি কুয়ার ম্যাথ করব? যদি সময় পাই আমরা করার চেষ্টা করব। আমরা এইটুকু দেখলাম নামাজের বিরতি ওকে, তারপর ওকে। ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফ। তো P18 তো আমরা শেষ করে আসছি। এখন আমরা P19 করব। P19 টা একটা স্পেশাল প্রবলেম। স্পেশাল প্রবলেম আমরা একটু দেখি যে কিভাবে এটা ডিল করতে হয়। সো আমাদেরকে একটা গ্রাফ দেওয়া হচ্ছে বেসিক্যালি। আমরা গ্রাফটা দেখব। আ ধরেন এইরকম অন্য একটা কালার নিই। উম এই কালারটা চুজ করলাম। ওকে, ফিল কালার। ওকে, এইটুকু দিলাম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তর ভাইয়ার কালার দিই। আ এই তো। এটা হয়ে গেছে। ওকে। কিছু মার্কিং করা লাগবে আমার। এটা হচ্ছে বল, একক হচ্ছে নিউটনে, এটা হচ্ছে শরৎ, একক হচ্ছে মিটারে। ওকে? সো এটা ছিল 0। এখানে ধরেন হচ্ছে সরণ হইছে ধরেন বললাম 10, এখানে হইছে টোটাল 22 আর এটা হচ্ছে 35। এই জায়গায় বলের মান ছিল আমি ধরেন বললাম 20 নিউটন। 20 লিখলেই হচ্ছে। এই জায়গায় বল ছিল হচ্ছে ধরেন বললাম 30 আর এই জায়গায় ছিল ধরেন 32। সো আমাদের বল বনাম সরণের একটা লেখচিত্র দিয়ে দিছে। প্রশ্ন হচ্ছে ধরেন কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে 0 থেকে 35 মিটার যেতে F বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। F বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেনটা কি সেটা কিন্তু লিখে ফেললাম। 0 থেকে 35 মিটার যেতে F বল দ্বারা কৃত কাজ কত সেটা আমাকে বের করতে হবে। এখন আমরা জানি বল বনাম সরণ, এই যে গ্রাফ, এই গ্রাফের ক্ষেত্রফল ইকুয়ালস টু কৃত কাজ। আমরা এইটা মাথায় রাখবো। বল বনাম সরণ লেখচিত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু কৃত কাজ। ইকুয়ালস টু কৃত কাজ। কেন? যেহেতু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে কি বুঝায়? ক্ষেত্রফল বোঝায়। যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষেত্রফল বোঝায়, আমরা তো বল ভার্সেস সরণ ইন্টিগ্রেশন করলে কি পাই? কাজ পাই। তাহলে ইন্টিগ্রেশন যেহেতু ক্ষেত্রফল বোঝায়,
তাহলে কৃত কাজটাও আমরা কি ক্ষেত্রফল থেকে বের করতে পারবো। ভাইয়া আরেকবার বলি, আমরা এরকম পড়ছি না যে ভাইয়া ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস, এটা তো আমরা পড়ছি। ইন্টিগ্রেশন মানে কি, বল বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফলটা বের করলে আমরা কৃত কাজটা পেয়ে যাব। তো এই জিনিসটাই বেসিক্যালি আমরা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা একটু সলিউশনে যাই। তাহলে আমার কৃত কাজ, তাই না, কৃত কাজ যদি বের করতে হয়, ফার্স্টে দেখেন এইটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ভূমি ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 10 ইন্টু 20। প্রথমে এই অংশটুকুর ক্ষেত্রফল কত আমি বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এইখানে নীল অংশটুকুকে একটা ট্র্যাপিজিয়াম না, নীল অংশটুকু একটা ট্র্যাপিজিয়াম। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কত কত আছে, এইটুকু হচ্ছে 20, এই যে এই বাহুটা হচ্ছে কত মান 20, আর এই যে টোটাল বড় বাহুটার মান হচ্ছে 30। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটুকু দূরত্ব কত, 22 থেকে 10 গেলে দূরত্ব হচ্ছে 12। তাহলে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত সেটাও কিন্তু কি বের করে ফেললাম। এরপর আমাকে কি করতে হবে, লাস্টে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে জানি, হাফ ইন্টু, আচ্ছা এখানে একটা প্লাস দিব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত দেখেন, 35 থেকে যদি 22 বিয়োগ যায় তাহলে ভূমিটা হচ্ছে 13, আর উচ্চতাটা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 32। সো এই তো বের করে ফেললাম। তাহলে আমরা এইটুকুর কৃতকাজ, এইটুকুর কৃতকাজ, এইটুকুর কৃতকাজ, তিনটা কৃতকাজ যোগ করলে টোটাল কৃতকাজটা কত বের হয়ে যাবে। তাহলে আমাকে কি কেউ আপনারা কষ্ট করে যোগ করে বলতে পারবেন কত হবে অ্যান্সার? আচ্ছা আমি ট্রাই করি মুখে মুখে, আপনারা ওইখানে করেন ক্যালকুলেটর দিয়ে। 200 আর এখানে হচ্ছে, হ্যাঁ অনেক বড়, 6 ইন্টু 5 300, তাহলে 500, 500 আর এখানে হচ্ছে 16 ইন্টু 13 160, 48, 208, 708 কি অ্যান্সার? 708, হ্যাঁ এই যে 708 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 708 জুল, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কাজটা করলাম, আমরা কাজটা করছি হচ্ছে কৃতকাজ ইকুয়ালস টু, কৃতকাজ ইকুয়ালস টু ক্ষেত্রফল, বল বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল। তো ওই জিনিসটাই কিন্তু আমরা বেসিক্যালি করছি। কোশ্চেনটা একটু ক্লিয়ার করে লিখি, 0 থেকে 35 মিটার যেতে এফ বল দ্বারা কাজ নির্ণয় করো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করলাম, ক্ষেত্রফল বের করলাম। প্রথমে একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বের করলাম। তারপর এটা একটা ট্র্যাপিজিয়াম, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 20 30, মধ্যবর্তী দূরত্ব 22 - 10 12, লাস্টে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 35 থেকে 22 বিয়োগ করলে 13, আর উচ্চতা হচ্ছে এই যে উচ্চতাটা দেওয়া আছে 32, 32 বসায় দিছি, পেয়ে গেলাম 708 জুল। 20 প্লাস 30 কেন হইলো, ওই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই বাহুটা কত 20, যে দেখেন 20 দেওয়া আছে, আর এই যে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব হচ্ছে 30, দেখেন দেওয়া আছে। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এজন্য 20 প্লাস 30। ওকে, ইন্টিগ্রেশন দিয়ে করলে হবে না, এক্স্যাক্টলি সেম অ্যান্সারই আসবে। তাহলে আমাকে মেহেজাবিন বলছে মুখোমুখি হিসাব করে ফেললেন, করতে পারতে হবে না ভাইয়া, না করতে পারলে পরে অ্যাডমিশনে ফার্স্ট হবেন কিভাবে, ভালোভাবে করতে পারতে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে অনেকে স্ক্রিনশট নিতে চান, ওকে ঠিক আছে, আবার পোজ দিয়ে দাঁড়ান লাগবে, ঠিক আছে। হুম, খুব দ্রুত দ্রুত নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। ওকে ডান, আমরা 19 নাম্বার প্রবলেম পর্যন্ত করে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা আগে 20 নাম্বারে একটা প্রবলেম করি, তারপর একটা নতুন জিনিস দেখব। এবারের প্রবলেমটা হচ্ছে একটা বস্তু আছে,
আচ্ছা, তো এইটা একটা বস্তু, এই বস্তুকে একটা বল দিয়ে টানা হচ্ছে, এই বস্তুটাকে একটা বল দিয়ে টানা হচ্ছে। বলটার মান F ইকুয়ালস টু 5t, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে এফ বল দ্বারা সামনের দিকে 20 মিটার যেতে কৃত কাজ কত? ঠিক আছে, এফ বল দ্বারা সামনের দিকে 20 মিটার যেতে কৃত কাজ কত, সেটা হচ্ছে বের করে ফেলতে হবে। ওকে, ডাব্লিউ এর মানে কি? ডাব্লিউ এর মানে এতদিন পর ডাব্লিউ এর মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ। ভাইয়া 16 এর ঘরের নামটা কি মুখস্থ আপনার? কিছু কিছু তো পারা লাগে, 3 16 48 তো পারা লাগে। ওকে, স্যার আমি আসছি। আমরা কোনো বস্তু বিজাতে গেলে রেক্টেঙ্গেল আঁকি কেন? বস্তু বোঝাতে গেলে রেক্টেঙ্গেল, বস্তু অনেক ধরনেরই হইতে পারে, কিন্তু থাকে না, দেখেন যখন আপনারা বোর্ডে রেজাল্ট করেন এ প্লাস পান, এ প্লাস পাইলে পত্রিকায় যখন ছবি ছাপায়, ছেলেদের কোনো ছবি ছাপায়? দেখবেন পত্রিকার শুরুতে কি শুধু মেয়েদের ছবি ছাপায়, মনে হয় যে পরীক্ষা শুধু ওরাই দিছে, এ প্লাস শুধু ওরাই পাইছে। পার্সিয়ালিটি, ঠিক আছে? ঠিক এইরকম ভাবে টিচাররাও কিছু পার্সিয়ালিটি করে, বস্তু আঁকার সময় খালি রেক্টেঙ্গেল আঁকে, কিন্তু বস্তু কি শুধু রেক্টেঙ্গেল হয়? যে মানুষ জগতের সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের ছবিও তো আঁকতে পারতাম, কিন্তু আঁকছে কি বস্তু। এটা পার্সিয়ালিটি থাকে সব জায়গায় কম বেশি। ওকে ওকে, ভাই আমার পোস্ট অ্যাপ্রুভ হয় নাই। কেন অ্যাপ্রুভ হবে না? আপনি পোস্ট করার সময় ভাইয়াদের ক্লাসে একটা স্ক্রিনশট ফার্স্টে দিয়ে তারপর হচ্ছে বাকি জিনিস পোস্ট করবেন, তাহলে দেখবেন দ্রুত অ্যাপ্রুভ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কৃতকাজ বের করব। তাহলে কৃতকাজ বের করার জন্য আমরা কি ডাব্লিউ ইকুয়ালস টু এফএস ইউজ করতে পারবো? অ্যান্সার হচ্ছে না, এফএস ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে বল এবং সরণ একই দিকে না, বল একদিকে, সরণটা আরেক দিকে, তাই না? তো বল এবং সরণ যেহেতু একই দিকে না, তো আমাকে এফএস কস থিটা ইউজ করা উচিত, কিন্তু এফএস কস থিটাও ইউজ করা যাবে না, আমাকে ইউজ করতে হবে এফ ডিএস কস থিটা। মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম, ইন্টিগ্রেশন অফ এফ ডিএস, কিন্তু আমাদের যখন ডট গুণ করব তখন এফ ডিএস কস থিটা চলে আসবে। তাহলে এফ ডিএস কস থিটা। বললেন ভাইয়া এফ এস কস থিটা না লিখে কেন এফ ডিএস কস থিটা লিখতে হচ্ছে? কারণ হচ্ছে ভাইয়া বলটা তো এখানে কি পরিবর্তনশীল বল, তাই না? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, এখানে এই অঙ্কটা সেট করতে হইলে আপনাকে বোঝা লাগবে যে এইটার ধরেন আদিবেগ দেওয়া ছিল 0, আদিবেগ 0। তো আপনাকে প্রথমে এইটা বের করতে হবে যে এই যে এখানে ডিএসটা কিন্তু আপনি এত সহজে বের করতে পারবেন না। বল ধরেন আপনি বললেন যে ভাই বল তো এখানে 5t দিয়ে দিলাম, তারপর cos থিটা দেখেন অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, বল এবং সরণের অন্তর্গত কোণ এটাও দিয়ে দিলাম। ডিএস আমি কিভাবে বের করব? এইটা একটু জটিল, এটা একটা জটিল জিনিস। আমি ফার্স্টে অঙ্ক দেওয়ার সময় এত জটিল চিন্তা করি নাই, হইলে হয়তো আমি অঙ্কটা দিতাম না এখন, কিন্তু করতে যাই দেখতেছি এটার মধ্যে আসলে অনেক কিছু আছে। তাহলে শিখি আমরা অনেক কিছু, তাই না? খেয়াল করেন, আমরা ভি সমান সমান জানি কি? ভি সমান সমান জানি হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে এখান থেকে ডিএস সমান সমান কি লেখা যায়? ভি ডিটি, এটা লেখানো যায়। তাহলে এখানে আপনি বসাবেন কি? ভি ডিটি। কেন ভিডিটি বসাচ্ছি? কারণ এই যে এখানে 5t ডিটি টাইপ কিছু একটা লাগবে। আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই, আমি ধরেন ইন্টিগ্রেশন করতে চাই এক্স স্কোয়ার কে, তাহলে এখানে ডিএক্স থাকতে হবে। যদি আমার এরকম থাকে এক্স স্কোয়ার ডি ওয়াই, তাহলে কিন্তু আমি এটার ইন্টিগ্রেশন করতে পারবো না। কিন্তু যদি এক্স স্কোয়ার পর এখানে ডিএক্স টাইপ কিছু একটা থাকে, তাহলে ইন্টিগ্রেশন করা যাবে। তো আমি কেন এখানে চেঞ্জ করে নিতে হচ্ছে? কারণ এখানে এফটা কি টি এর ফাংশন, এখানে তো এস তো টি এর ফাংশন না। কোন ব্যাচ জানি ভাইয়া? 26। হ্যাঁ চলে আসো ভাইয়া, নাম কি তোমার? চলে আসো। অনিক আহমেদ। এই যে দেখছো 26 ব্যাচের ক্লাস নিচ্ছি, 26 ব্যাচের এক স্টুডেন্ট তোমাদের ফ্রেন্ড অনিক আহমেদ চলে আসছে। তো কি অবস্থা অনিক, তোমার কেমন কাটতেছে দিনকাল? তো তোমার ফ্রেন্ডদের সামনে দাঁড়ায় এই রুম থেকে তোমাদের ক্লাস যায়, কেমন লাগতেছে? অনুভূতি কেমন? হ্যাঁ, তোমার ফ্রেন্ডদেরকে কিছু বলবা? বলার কিছু নাই, এমনিতে আসবা, এসে একটু ঘুরে টুরে দেখে গেলা,
ভাইয়ের সাথে কথা বলে গেলাম। আচ্ছা, ঠিক আছে। তো এই যে তোমাদের ফ্রেন্ড অনিক, ও কিন্তু হচ্ছে তোমার বাসা জানি কোথায় ভাইয়া? আমার বাসা ওই মিরপুর কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, কিশোরগঞ্জ। জি। তো সেই কিশোরগঞ্জ থেকে আসা এখানে? না, কিশোরগঞ্জ থেকে আসে না, কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে এসে তারপর এখানে বেড়াতে আসছে। ওকে, সো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। যেমন ও হচ্ছে কিশোরগঞ্জ থেকে এখানে আসছে, প্লাস হচ্ছে যে ও এইখানে হচ্ছে এই স্টুডিওটা দেখে যেতে আসছে, যে এই রুম থেকে তোমাদের সবগুলো ক্লাস যায়। তো এই ক্লাসগুলো কিভাবে হয়, রুমটা কিরকম, বিল্ডিংটা কিরকম দেখতে আসছে। এটা খুব ভালো একটা অনুভূতি। আমরাও যখন ক্লাস করতাম, আমাদের ক্লাসরুম গুলো আমাদের একটা অনুভূতির জায়গা ছিল। সো অনেক তোমার জন্য অনেক শুভকামনা, জি ভাই। এবং তুমি হচ্ছে রেগুলার ক্লাস করবা। তো এবং যারা হচ্ছে লাইভ ক্লাস আছে তাদের জন্য বলা, তোমরা আমাদের স্টুডিওতে এসে ঘুরে যাবা, তোমাদের জন্য অবশ্যই চা কফির দাওয়াত থাকবে। ঠিক আছে অনেক ভাইয়া, ধন্যবাদ। Yes, ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা যে অঙ্কটাতে ছিলাম সেটা হচ্ছে ভিডিটি। কেন এটাকে ভাঙাইতে হয়েছে? বিকজ আমার এখানে তো টি এর ফাংশন, তো টি আকারে কিছু না আনলে আমি তো ইন্টিগ্রেশন করতে পারবো না। এখন আচ্ছা ঠিক আছে ভাইয়া, 5t এটা তো বুঝলাম। তারপর ভাইয়া এখানে ভিডিটি এটাও বুঝলাম, কিন্তু আমার যেটা সমস্যা সেটা হচ্ছে ভাইয়া, এখানে যে cos 30 ডিগ্রি এটাও তো জানি, cos 30 কত, √3/2। ভি তো জানি না, তখন ভি আবার কিভাবে বের করব? খেয়াল করো ভাইয়া, ভি বের করতে পারো হচ্ছে তুমি, সেটা কিভাবে? ভি মানে হচ্ছে এভাবে বলতে পারো, দেখো এ হচ্ছে dv/dt। তাহলে এইখান থেকে ভি পাইতে হলে কি করতে হবে? এ ডিটি ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে এইটা করতে হলে তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এ ডিটি, সেটার ইন্টিগ্রেশন করে তারপর হচ্ছে ডিটি বের করা লাগবে। একটু কঠিন কাজ, তাই না? এখন এই ভিটা বের করার জন্য আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। যদিও ভর দিয়ে দেওয়া নাই, আমি ধর ভরটা দিয়ে দিলাম, এম ইজ ইকুয়ালস টু 2 কেজি বলে দিলাম। তাহলে দেখো এম যদি 2 কেজি হয়, তাহলে আমার বলটা বের করা লাগবে। এফ মানে কি? এফ ইকলস টু এম এ। তাহলে আমার বল কত? বল হচ্ছে 5t ইজ ইকলস টু 2a। এখন আমার এই এটা তাহলে আমরা যদি বের করি তাহলে কি 5t/2, তাহলে হচ্ছে 2.5t। এইটা আমার ত্বরণ পাইলাম। তাহলে আমি যদি এটা বের করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে যেটা করা লাগবে 2.5t ইন্টু ডিটি, এই জিনিসটা ইন্টিগ্রেশন করে তাকে আবার ডিটি লাগবে। তাহলে আমি এটা কিভাবে করব? তাহলে আমার ইন্টিগ্রেশন করলে 2.5 ইন্টু t²/2, আর এখানে তো একটা ডিটি আছেই। তাহলে এই যে এতক্ষণে হচ্ছে আমি ডিএস জিনিসটা কি, টোটাল ডিএস জিনিসটাকে বসাইতে পারছি। তো এখানে 2.5 t² / 2 ইন্টু ডিটি ইন্টু √3/2 আসছে। এবার আমি কত থেকে কততে যাচ্ছিলাম, আমার টাইমটাও জানা লাগবে, টাইমটা আমি একটু পর বসাবো। তো কনস্ট্যান্ট গুলাকে বাইরে নিয়ে আসবো, 5 ইন্টু 2.5 ইন্টু √3, নিচে হচ্ছে 2 ভিতরে কি থাকে? ভিতরে থাকে টি আর t² মিলে t³ dt। আচ্ছা, t³ dt এই সব তো বুঝলাম, ঠিক আছে, t³ dt এই সব তো বুঝলাম। টাইম ধরেন 0 থেকে শুরু হয়েছে, বাট আপার টাইমটা আমি কখন দিব, কতটুকু দিব, সেটা আমাকে একটু বুঝতে হবে। সো আপার টাইমটা যদি বুঝতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সরণের ইকুয়েশনটা বের করতে হবে। এখানে তাহলে সরণ করতে হলে কি করতে হবে? জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো 2.5/2 ইন্টু t³/3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সরণের ইকুয়েশন চলে আসলো। তাহলে এস আমাকে কতটুক পর্যন্ত যেতে হবে? 20 মিটার যেতে হবে। তাহলে এখানে বসাবো 20 ইজ ইকুয়ালস টু 2.5, 3 দুগুণে 6 t³। তাহলে এইখান থেকে মান বসানো হলে আমরা টি এর ভ্যালু কত সেটা পেয়ে যাব। টি এর ভ্যালু আমরা দেখি কত আসে, 20 ইন্টু 6 ভাগ 2.5, 48। তাহলে কিউবিক রুট অফ 48 পাইলাম হচ্ছে 3.63। এখানে চলে আসে 3.63। ওকে, তাহলে আমাদের লিমিটটা হবে 0 থেকে শুরু করে 3.63 পর্যন্ত। সো আমরা এখানে ইন্টিগ্রেশনটা দ্রুত করে ফেলতে পারি। করলে কত হবে? এই পাশে কত আসে? 5 ইন্টু 2.5, 2.5 ভাগ 4,
তাহলে আসে হচ্ছে ইনটু √3 বা আমরা এভাবে বলতে পারি 25√3 ডিভাইডেড বাই হচ্ছে 8 25√3 ডিভাইডেড বাই 8 এখানে t কিউবকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 0 থেকে 3.63 মান বসাইলে দেখি কত আসে ভাগ 4 ইনটু 3.63 টু দি পাওয়ার 4 ওকে তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 135.64 জুল 135.64 জুল এই হচ্ছে আমার অ্যান্সার ওকে তো আমি যখন করতেছিলাম আমি বেসিক্যালি অঙ্কটা করানোর চেষ্টা করছিলাম যে একটা নর্মাল অঙ্ক কিন্তু আমি করাইতে যাই হঠাৎ করে বুঝলাম যে পরিবর্তনশীল বল যখন বাঁকাবে দেয় এই অঙ্কটা একটু খুব বেশি জটিল হয়ে গেছে ঠিক আছে এত জটিল অঙ্ক আসলে এই মুহূর্তে করাটা ঠিক না মানে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে করার কথা কিন্তু একটু ভুল ক্রমে আগে করানো হয়ে গেছে কোনো সমস্যা নেই ভাই আরেকবার বুঝাচ্ছি না বুঝলেও কোনো সমস্যা নেই এই সেম টাইপের প্রবলেম অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে করানো হবে তখন অনেক ইজি হয়ে যাবে তাহলে চলেন এখানে আমরা কি করছি একটু বুঝি এখানে বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে 5T মানের একটা বল তো বল প্রয়োগ করলে বস্তু হচ্ছে এইদিকে সামনের দিকে আগাচ্ছে ওর একটা ত্বরণ থাকবে একটা বেগ থাকবে একটা সরণ থাকবে অ্যাঙ্গেলটা দিয়েছে 30 ডিগ্রি তো আমাকে বলছে 20 মিটার সামনে নিতে কৃত কাজ কত সেটা বের করা তো আমরা কিন্তু এখানে যেটা করছি সেটা হচ্ছে বলের জায়গায় বলের মান বসাইলাম 5T cos থিটা 30 ডিগ্রি ছিল বসাই দিছি ডিএস কে আমরা ভেঙে বসি যে ভাইয়া ডিএস কে ভেঙে এরকম বসানো যায় ভি মানে ডিএস বাই ডিটি এখান থেকে ডিএস মানে ভিডিটি এখন আমার এইখানে যেহেতু টি এর একটা ফাংশন তাহলে এখানে ডিটি টাইপ কিছু একটা থাকা লাগবে ডিএস থাকলে তো ইন্টিগ্রেশন করা যাবে না সো এই ভিটাকে আমি আবার ভাঙছি কিভাবে আমরা ভিটাকে বের করার জন্য যে ডিএস টার অংশটা বের করার জন্য ভি কে আবার কি লেখা যায় ইন্টিগ্রেশন অফ এ ডিটি সো এ আবার কিভাবে পাওয়া গেছে এফ ইকুয়ালস টু এম এ এফ এর ভ্যালু বসাইছি এম দেওয়া ছিল 2 কেজি এ এর ভ্যালু পাইছি তো ওই এ ডিটি এখানে এর জায়গায় মানটা যেটা বের করছি সেটা বসাইছি ইন্টিগ্রেশন করছি ইটিশন করে আমরা ডিএস কে টোটালি টি আকারে বের করে ফেলছি ওই টি আকারে বের করেই কিন্তু এখানে বসানো হয়েছিল টি আকারে বের করেই এখানে বসানো হয়েছিল মানে এই যে ভিডিটি এই ভ্যালুটাই এখানে বসানো হয়েছে আচ্ছা তারপর কি হয়েছে ভাইয়া তারপর হচ্ছে আমরা কনস্ট্যান্ট সবগুলাকে একপাশে নিয়ে আসছি ভিতরে টি কিউব ছিল ইন্টিগ্রেশন করে টি টু দি পাওয়ার 4/4 হয়েছে এবার ঝামেলা যেটা যে ভাই আমি লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট কত তো আমাকে বুঝতে হবে 20 মিটার যেতে কতটুকু সময় লাগছে তো ওইখান থেকে আমরা কি করলাম সরণের ইকুয়েশন তো টাইমের উপর ডিপেন্ডেন্ট করে বের করছি ইন্টিগ্রেশন করে তারপর এখানে আমরা টাইমের জায়গায় টি বের করতে হইলে সরণের মানটা বসায় দিছি ওইখান থেকে কিন্তু দেখেন আলটিমেটলি আমরা বের করে ফেলতে পারছি ঠিক আছে 2.5/2 ইন্টু 2t 2.5/2 ইন্টু 2t এটা হবে না 2.5/2 ইন্টু 2t কই গেল 2.5/2 ইন্টু 2t না 2t রিলেটেড তো কিছু না 2.5/2 ইন্টু t শুধু আসে এখানে ঠিক আছে তাহলে আমরা এইটুকু পুরাটা করে ফেললাম এখানে যখন আমরা 3.63 আর 0 বসাইছি মানগুলা থেকে এত জুল সেটা হচ্ছে অ্যান্সার হয়েছে নিচে 4 হবে না যে নিচে 4 তো দিছি নিচে 4 দিছি তা আরেকবার একটু ক্যালকুলেট করে দেখি আমাদের আসছে কত 25√3 ডিভাইডেড বাই 8 ইনটু হচ্ছে আমার 3.63 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 234 এই বেড়ে গেল কেন 25√3 divided by 8 3.63 to the power 4 ওকে ডিভাইডেড বাই 4 234.95 ওকে ভাই আর ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছিল আমি জাস্ট একটু বসাই দিচ্ছি এই কি চলে যায় এই হুম, আসছে হচ্ছে 234 কই গেল কলমটা 234.95 জুল 25√3/8 এটা বা এটা ওকে তো এইটা হচ্ছে 2 ইন্টু 2 ইজ নট ইকুয়ালস টু ও ও ও এখানে আমি ভুল করছিলাম না টু না এখানে ঠিক আছে ওই যে 2.5 হয়ে গেছে 5/2 ওইখান থেকে আসছে ঠিক আছে ওকে তো এইটা হচ্ছে আমাদের স্পেশাল প্রবলেম এইটা আমরা
এখন বুঝলে তো বুঝলামই, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা অ্যাডভান্স প্রবলেমে আবারও এই প্রবলেম দেখবনি। না 4 হবে না, কারণ ওই যে 2.5 ছিল, তো 2.5 কে আমি লিখছি 5/2, আরেকটা 2 নিচে চলে আসছে। আচ্ছা, তো এইটা অনেকে কোশ্চেন করছে, ভাইয়া এখানে নিচে 4 হওয়ার কথা না, 4 না, 8 হবে। কিভাবে 8 হবে? 2.5 কে কি লেখা যায়? 5/2। তো আপনারা এই জিনিসটা ক্যালকুলেটরে বসাইলেই দেখবেন 25√3/8 আসবে। কেন? কারণ ওই যে এখানে আপনি 2.5 কে বলতে পারেন 5/2, তাহলে 5 5 25, নিচে 3টা 2 গুণ হয়ে 8, ওইখান থেকে আসছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম। এই প্রবলেমের স্ক্রিনশট নিলে নিতে পারেন, নাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটার স্ক্রিনশট নিলে এইভাবে নিবেন, যেদিন আপনি এই প্রবলেমটা ধরতে শিখবেন সেদিন বুঝবেন যে আপনি বুয়েটে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলছেন। এটা খুবই কঠিন অঙ্ক, আমি আসলে সহজ অঙ্ক দিতে চাইছিলাম, হুট করে মাথার মধ্যে যে কি অঙ্ক চলে আসলো, করাইতে যাই বুঝলাম যে বেশি জটিল হয়ে গেছে। তো এটার স্ক্রিনশট রাখতে পারেন, যখন অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করব তখন এটা আরো ভালো বুঝবেন। ঠিক আছে? ওকে, তো আমরা একজন বলছে নিব না, এটার স্ক্রিনশট নিব না, বেশি মেজাজ গরম হয়ে গেছে ওর। ঠিক আছে, আমরা এখন একটা নতুন জিনিস শিখবো। নতুন জিনিস কি? খুবই পাওয়ারফুল একটা জিনিস। বাজে 27, আমরা 40 পর্যন্ত আমরা একটা উপপাদ্য শিখবো। সেই আমরা ছোটবেলায় উপপাদ্য শিখতাম, তাই না? বড় হয়েছি বলে কি উপপাদ্য শিখা বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। আমরা আজকে শিখবো হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তো কেন এটা শিখবো? দেখেন, আপনি কঠিন জিনিস শেখার পর কি করতে হবে জীবনে? সহজ জিনিস শিখতে হবে। তাহলে কি হবে? আপনার কাছে মনে হবে যে না, আমি তো বেঁচে আছি, তাই না? এই কুষ্টিয়ার রোনালদো কোত্থেকে আসছে? পিঙ্ক কালার ইউজ করেন। হেই মিয়া, মেয়ে নাকি? অ্যাপ্রোচটা শিখলাম। ওকে, এখনো বুঝিনি, তবে বুঝেই ছাড়বো। এই তো মিশায়েল বলছে এখনো বুঝি নাই, তবে বুঝেই ছাড়বো। এরকম ডিটারমিনেশন দরকার। হ্যাঁ, এরকম ডিটারমিনেশন না থাকলে তো জীবনে আগানো যাবে না। কুয়ার ম্যাথ পড়াবো ভাই? একজন খালি কুয়ার ম্যাথ নিয়ে আছে, কুয়ার ম্যাথ নিয়ে আছে। কুয়াতে কি পড়ে যাবেন নাকি? উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য পড়তে হবে। সো এইটা বেসিক্যালি কি বলে? এইটা আমাদেরকে বেসিক্যালি বলে সেটা হচ্ছে কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। চলেন এই জিনিসটা আমরা শিখবো, প্রমাণ করব, দেখে ছাড়বো। বুয়েটে চান্স পাওয়ার জন্য এই অঙ্ক কেন, যে কোনো অঙ্ক করে ছাড়বো। এক্স্যাক্টলি, এই তো ভালো একটা কথা বলছে, লেগে থাকতে হবে। ওকে, তাহলে চলেন আমরা আমরা সিনারিওটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এরকম, যে ধরেন একটা বস্তু আছে। এবার আর বস্তু ধরেন আপনাদের শেপে রাখবো না। আপনারা ওই যে একজন বলছিল না যে ভাই জগতে সব বস্তু কি খালি রেক্টেঙ্গেল নিবেন না। সাংবাদিকরা করতে পার্সিয়ালিটি করতে পারে, যে ধরেন পরীক্ষায় শুধুমাত্র মেয়েরাই পাস করে, ছেলেরা পাস করে না। তো ভাইয়া তো এরকম না। ভাইয়া ধরেন পার্সিয়ালিটি না করি। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে, ধরেন একটা বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম, প্রয়োগ করে বস্তুর সরণ এস পরিমাণ সরণ ঘটাইলাম। ঠিক আছে, এখন আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই এই বস্তুটা ধরেন আদি বেগ ছিল ইউ, ও হচ্ছে ইউ বেগে দৌড়াচ্ছিল, যখন এখানে পৌঁছাইছে ওর বেগটা হয়েছে ভি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কৃত কাজ কত আসে। কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ ইনটু এস, তাই না? ধরলাম বস্তুটার ভর হচ্ছে এম ভরের একটা বস্তু। তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি এম এ ইন্টু হচ্ছে এস, এটা বলতে পারি। এখন এম ইন্টু এ এস, এই ব্যাপারটাকে আমরা একটু স্পেশালি দেখব। কিভাবে দেখব দেখেন, আমরা মনে আছে শিখছিলাম 1900 কটকটি সালে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা শিখছিলাম। এখান থেকে শুধু এস, এটা আপনি কি বলতে পারেন? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে কি করলাম কি, ইউ স্কোয়ারটাকে ওই পাশে নিলাম, 2 দ্বারা ভাগ করলাম। তাহলে দেখেন এই যে এই স্পেশাল জিনিসটা আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাবো? এটাকে ইউজ করলে আমরা পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাকে আমরা এভাবে বলতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম
ইউ স্কোয়ার। তাহলে পুরা জিনিসটা কিভাবে করলাম? পুরা জিনিসটা এভাবে করলাম যে কৃত কাজ হচ্ছে বল ইনটু সরণ। বল এফ সমান সমান কি? এফ ইকুয়ালস টু এম এ, এটা আমরা জানি। তো এম কে একসাথে একা রাখলাম, এ এস একসাথে দিয়ে দিলাম, ওদেরকে আমরা কাপল বানায় দিলাম। তো এ এস কাপল হইলে কি হয়? এই যে 1920 সালে শিখা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হয়, সেটা বসাইলাম। এবার কাপল গুলারে ভাঙবো, তো জোড়াও দিব, ভাঙবো, ঠিক আছে? এটা কাদের কাজ? লয়ারদের কাজ। হ্যাঁ, ওই যে বিয়ে পড়ায় আবার ভাঙে, দুই দিকেই ওদের টাকা, দুই দিকেই লাভ, ঠিক আছে? তো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম এটা কি শেষ গতিশক্তি, এটা আদি গতিশক্তি। তার মানে আমরা এটাকে বলতে পারি কি, ই কে ফাইনাল মাইনাস ই কে ইনিশিয়াল। তার মানে এইটা কি গতিশক্তির পরিবর্তন। ডেল ই কে, কোনো কিছুর আগে ডেল বসা মানে কি পরিবর্তন, ঠিক আছে? তাহলে গতিশক্তির পরিবর্তন। তাহলে এই যে কৃত কাজ, এখানে একটু খেয়াল করে দেখেন। এবার আপনাদের ওই যে কে জানি ছিল খালি গোলাপি কালার পছন্দ করে, এই যে কৃত কাজ, এটা কি গতিশক্তির পরিবর্তন। তাহলে প্রমাণ হয়ে গেল না যে কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কেন কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান। এবার আমি আরেকটা ওয়েতে প্রমাণ করব এটা, আরেকটা ওয়েতে ভাই এটা প্রমাণ করব। দেখেন, আমি তো বলে বলে করার কথা। দেখেন, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পরিবর্তনশীল বলের জন্য বা নর্মাল সব সিচুয়েশনে কি বলতে পারি, এফ ডিএস। এফ কে কি বলা যায়, এম এ মানে এম ডিডিটি অফ ভি ইন্টু ডিএস কে কি বলা যায়, ভি ডিটি। ডিটি ডিটি কাটাকাটি চলে গেল, এমটা কনস্ট্যান্ট বাইরে থাকে, ভিতরে থাকে কি ভি ডিভি। ভি ডিভি এটা হচ্ছে ভিতরে থাকে। ধরেন বললাম আমার যখন ডিভি চলে আসছে, আমার লিমিট ছিল ভেক্টর লিমিট ইউ থেকে ভিতে গেছে, ইউ থেকে ভিতে গেছে, ওকে? এখন তাহলে আপনি দেখেন ইন্টিগ্রেশন করলে কি হবে, ভি স্কোয়ার বাই 2 ভি আর ইউ, ওকে? সো আমরা যদি একটা সাইড কেটে নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। প্রথমে ভি এর জায়গায় ভি বসাইলাম, তারপর ইউ বসাইলাম। তার মানে কি, ওই যে গতিশক্তির পরিবর্তন। সো আপনি নর্মাল সূত্র দিয়েও করতে পারেন, আবার আপনি এইভাবে ইন্টিগ্রেশন দিয়েও করতে পারেন, ঠিক আছে? ভাইয়া ভুলে গেছে আমরা এখানে আসি, কে বলছে? নুসরাত জাহান বলছে। না ভাইয়া ভুলিনি। আমি কি আপনাদেরকে ভুলতে পারি বলেন? সবার উপরে লিমিট গুলা বলেন। ওই যে সবার উপরে মানুষ সত্য, ও বলছে সবার, ভাই আপনার কাছে শীত লাগে না? আমি চিন্তা করেন আপনাদের কতজন মনে হয় লাইভেই তো আপনারা 500-1000 কাছে, আমি জানি না আসলে, দেখতেছি না কতজন আছে। এনিওয়েজ, তো আপনারা এত এত মানুষের এত এত লোড, সবগুলা লোড আমি নিছি, তাহলে আমার তো আসলে মানে কি বলবো, গরমে আসলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে যদি বাইরের পরিসর টেম্পারেচার থাকে 10, আমার টেম্পারেচার হয়ে গেছে 50-60 এর মতো, এই কারণে আমার শীত লাগে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা করলাম কি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস, আমরা জাস্ট ইন্টিগ্রেশন করলাম। এফ এর জায়গায় এম এ, এফ ইকুয়ালস টু মা, মা এম এ মানে কি ডিডিটি অফ ভি, এটা পড়ে আসছি। আর ডিএস তো আমরা জানি, ভি মানে হচ্ছে ডিডিটি অফ এস, তাহলে ডিএস সমান সমান কি থাকে, ভি ডিটি। তো এই জিনিসটাই কিন্তু ভাইয়া এখানে ইউজ করছিলাম, দেখেন ভিডিটি। তারপর ডিটি ডিটি কাটাকাটি গেছে, এম বাইরে আসছে, ভিডিভি যে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 ভি স্কোয়ার বাই 2 চলে আসছে ওই রকম ভাবে। ভি আর ইউ শেষ লিমিট মাইনাস আদি লিমিট বা আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলে ওই গতিশক্তির পরিবর্তন চলে আসছে। তো দুই ওয়েতে আমরা সেম জিনিসটাই কিন্তু প্রমাণ করে ফেললাম, তাই না? সেম জিনিসটাই প্রমাণ করলাম। এই যে এটা আবার কি কালার, এটা এনাম ভাইয়ের কালার, ঠিক আছে? তো এই যে দুইটা যে সমান আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। বিজ্ঞানী পলক, ধন্যবাদ আপনাকে। আহ
ভাইয়া উচ্চতর গণিত না থাকলে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি এক্সাম দিতে পারবো, পারবেন। তবে হচ্ছে কিছু সাবজেক্ট আপনি পাবেন না, যেমন ম্যাথমেটিক্স পাবেন না, সিএসসি পাবেন না। আপনি হায়ার ম্যাথ যদি না নেন তো আপনি বায়োলজি রিলেটেড সাবজেক্ট বা ম্যাথ ডিপেন্ডেন্ট বাদে বাদ বাকি সাবজেক্ট গুলো পাবেন। তাহলে আমরা এইটুকু করে ফেললাম। ভাইয়া স্প্যামিং না করলে ঘুম আসে, ঠিক আছে। আশফার রহমান ও বলছে কি যে ভাই স্প্যামিং না করলে ঘুম আসে, সমস্যা নেই। মানে ওই যে কিছুদিন পর ভার্সিটিতে উঠবেন না, তখনও আপনি এরকম স্প্যামিং করেন, ঠিক আছে। আপনাকে স্যাররা খুব সুন্দর করে খুব সুন্দর রেজাল্ট দিবে। তা আমাদের সময় এই যে এরকম হইতো আর কি, বইতে থাকতে এক স্যার ছিল, থার্ড ইয়ারে আমাদের ক্লাস নিছিল, 2বার ক্লাস নিছে, থার্ড ইয়ারও পাইছি, ফোর্থ ইয়ারও পাইছি। তো ওই স্যারের ক্লাসে ধরেন কেউ যদি একটু এরকম ঝিমায় পড়তো, ওই ওই ছেলে আর ধরেন ওই কোর্সে ভালো রেজাল্ট করতে পারতো না। যদি 2-3 দিন ঝিমাইতো তাহলে তো সে ওই কোর্সে পাসই করতে পারতো না। সেই জায়গায় আপনি যদি স্প্যামিং করেন কোনো সমস্যা নেই। মানে ওই স্যার ওই রকম স্যার তো থাকবেই, বুয়েট বা ভালো ভার্সিটিতে থাকে এরকম। তা আপনি ধরেন ওই যে ওই ভার্সিটির ট্যাগ লাইন স্টুডেন্ট হয়ে যাবেন। মানে ধরেন আপনি ওই ভার্সিটি ঢুকবেন, বের আর হবেন না। মানে আপনার পরের প্রজন্ম যারা থাকবে তারাও ধরেন ওই ভার্সিটি কেউ আসলে তারাও আপনাকে পাবে যদি আপনি ওইরকম স্প্যামিং করেন আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কত নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম? 20, তাই না? 21 নাম্বার একটা ম্যাথ করি, চলেন এটা করে আমরা শেষ দিকে চলে যাব। P21 আমাকে বলছে 2 কেজি ভরের বস্তু ওপর 13 নিউটন 16,780 নিউটন বল 2026 মিটার জুড়ে কাজ করলে আদিবেগ সো এত কেজি ভরের বস্তুর উপর এত নিউটন বল এত মিটার জুড়ে কাজ করলে শেষ বেগ কত হবে? আদি বেগটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন, আমরা সলিউশনে যাব। হ্যাঁ ভাইয়া, 3 মিনিটের মতো লাগবে মনে হয়, 3-4 মিনিট হাইট। বিজয় সাহা বলছে যে শুভ ভাই অনেক ভালো, শুভ ভাই সবসময় আমার নাম বলে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, তারপর আসেন সলিউশন করি। সলিউশনটা কি? আমরা জানি কৃত কাজ, এটা লেখা লাগবে না। আর কৃত কাজ ইকুয়ালস টু কি? গতিশক্তির পরিবর্তন, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতেছি। তাহলে কৃত কাজটা কি? এফ ইন্টু এস, গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বল কত? বল দিয়ে দিছে 16,780, 16780। স্মরণ কত? স্মরণ হচ্ছে 2026, ঠিক আছে। হাফ ইন্টু এম, এম কত? 2, ভি কত জানি না, ইউ তো জানি 2, সবকিছু জানা আছে। তাহলে এখান থেকে কি হবে? ভি এর মান কত বের হয়ে যাবে। চলেন আমরা ভি এর মানটা একটু বের করি। 16780 ইন্টু 2026, ওকে, প্লাস 2 স্কোয়ার, ওকে, টু দি পাওয়ার 0.5। ওয়াও, চলে আসছে। ভি এর মান আসছে 5830.633 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা তাহলে বের করে ফেললাম। আজকের ক্লাসের লাস্ট প্রবলেম। ছুটি দিবেন না? না, ছুটি দিব না, আজকে হচ্ছে সারা রাত ক্লাস হবে। হ্যাঁ, সারা রাত ক্লাস হবে আজকে। তো এই যে আমরা এই ম্যাথ, এটা আমাদের শেষ প্রবলেম। তো অনেকে বলতে ভাইয়া এই ম্যাথটা স্পেশাল, একটা পোল দেন। যে ভাইয়া দিলাম, এটা ভুল অ্যান্সার। আয় হায়, আয় হায়, কি বলে ভুল অ্যান্সার বলে। এটা অ্যান্সার আমার সাথে মিলছে কার কার? অ্যান্সার মিলছে 5830। এই যে মিলছে তো, 16,780 ইন্টু 2026, হ্যাঁ হইল, প্লাস 2 স্কোয়ার, ওকে, 0.5। ঠিক আছে, ভাইয়া করলে ভুল হয়? মিলছে, এই তো গ্রেট।
তো স্ক্রিনশট যারা রাখতে চান তারা স্ক্রিনশট রাখবেন এবং এই অঙ্কটা কেন স্পেশাল সেটা হচ্ছে আমাদেরকে শিখবো জিতবোতে পোস্ট করে জানাবেন এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দোয়া রইলো। আপনাদের জন্য আরো কিছু জিনিস আছে। একটু বলি। আচ্ছা, স্ক্রিনশট নিতে চাচ্ছেন? ওকে। খুব দ্রুত নিতে হবে। টাইম শেষ আমাদের। ওকে। আমরা এই চ্যাপ্টারে যা পড়ছি এগুলো তো এখানে আছেই। এগুলো এখানে আছে এনিওয়েজ। বাট আমরা কিছু জিনিস এই যে হোমওয়ার্ক, আমাদের আজকের ক্লাসেও টোটাল ১২ টা হোমওয়ার্ক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক 1। আপনারা স্ক্রিনশট নেওয়া লাগবে না বিকজ এই হোমওয়ার্ক গুলো আপনারা অ্যাপের মধ্যে তো পাবেনই। আজকে ক্লাস লেকচার হোমওয়ার্ক 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ১২ টা হোমওয়ার্ক এবং লাস্টে থ্যাংক ইউ। হ্যাঁ? আপনারা যে এই বানানটা থ্যাংক ইউ বানান আমি আপনাদের ইংলিশ-টিংলিশ শিখাই এটা আপনারা জানেন। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হোমওয়ার্ক সবগুলা যে আপনাকে পারতে হবে তা না। হয়তো কিছু হোমওয়ার্ক এমন যেটা আমি পরের ক্লাসে পড়াবো সেটার সাথে রিলেটেড। ট্রাই করে রাখবেন। না পারলে পরের ক্লাসে শিখবেন। ধরেন আপনি ১ম দিকে কিছু হোমওয়ার্ক পারতেছেন না। আপনি ট্রাই করবেন যে শেষ ক্লাসটা যখন হবে এই চ্যাপ্টারে সেই পর্যন্ত এই হোমওয়ার্কটা পারেন কিনা। ওকে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং অবশ্যই আপনাদের ক্লাসের ফিডব্যাক গুলা শিবজিততে জানাবেন। ক্লাস নোট এবং হোমওয়ার্ক HSC 26 Q3 গ্রুপে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।